যেটার ভয় ছিল তাহলে কি সেটাই হচ্ছে? সীমান্তে ইতিমধ্যেই গোলাগুলি শুরু, ফলে যুদ্ধের কোথাও কি যে প্রস্তুতির কথা বারবার বলছিলাম, এবার সেই দিকেই এগোতে চলেছে দুই দেশ। এটা বলার কারণ তৈরি হচ্ছে কারণ লাগাতার বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে কাঁটাতার দিতে। বিএসএফ যত আটকানোর চেষ্টা করছে বিষয়টি, যত নিজেদের মধ্যে বৈঠক করা হচ্ছে, পতাকা নিয়ে বৈঠক হচ্ছে, নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কথা হচ্ছে, বারবার বলার চেষ্টা করছে ভারতের তরফ থেকে ভারত সরকার, বিএসএফ, তত পাল্টা বিজেপির পক্ষ থেকে যে পদক্ষেপগুলো এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে তাতে এই প্রশ্নই বারবার সামনে আসছে। কি চাইছে ইউনূস সরকার? পালিয়ে যাওয়ার আগে, দেশ ছাড়ার আগে মরণ কামড় দিতে চাওয়ার চেষ্টা কি কোথাও? ভারতকে ট্র্যাপে ফেলার চেষ্টা লাগাতার এই সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা তৈরি করে রাখা, অনুপ্রবেশ ঘটানো, জঙ্গি এই দেশে প্রবেশ করানো, এইটাই কি এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে ইউনূস সরকারের কাছে বা মোহাম্মদ ইউনূসের কাছে? কেন বলছি? কারণ তিনি তো চেয়েছিলেন দেশটাকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে, আজকে তো সেটা হচ্ছে না। ফলে যাওয়ার আগে যতটা শেষ করে দেওয়া যায় তার নিজের দেশকেও এবং প্রতিবেশী দেশকে টেনশনে রাখা যায়। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকে অনুষ্ঠান শুরু করব একটা ব্রেকিং নিউজের মাধ্যমে। কিছুক্ষণ আগে আপনারা জানেন যে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছয় যে ভারতে অর্থাৎ বিদেশ মন্ত্রকে দিল্লিতে বাংলাদেশের যিনি ডেপুটি হাই কমিশনার তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি যে গুরুত্বপূর্ণ যে বৈঠক শেষ হয়ে গিয়েছে সেই বৈঠকের পর যা যা বেরিয়ে এসছে পয়েন্ট, সেখানে 4টি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে। আমি একটু একে একে আপনাদের দেখাই যে কি কি বলা হচ্ছে সেই বৈঠকে। দেখুন, ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই বৈঠক এবং গতকালও যে ডাকা হয়েছিল ভারতের কমিশনারকে বাংলাদেশে, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি ছিল। কিন্তু তারপরেও যখন বিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপগুলো আসছে তখন ভারত চুপ থাকেনি এবং বাংলাদেশের জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, তাকে ভারপ্রাপ্ত যিনি কমিশনার রয়েছেন, তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এমইএ সাউথ ব্লকে। এবার একটু জানাই আপনাদের যে কি কি কথা হয়েছে। 4টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। বেড়া সহ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সমস্ত প্রোটোকল এবং চুক্তি পালন করতে হবে বাংলাদেশকে। পাশাপাশি কি বলা হচ্ছে? ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করানো। আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়টি সামনে এসেছে। তৃতীয় কোন বিষয়টি? কাঁটাতারের বেড়া, সীমান্ত আলো, প্রযুক্তিগত যন্ত্র স্থাপন এবং গবাদি পশুর বেড়া সীমান্ত সুরক্ষিত করার ব্যবস্থার ক্ষেত্রে ভারতের করা মনোভাব, সেটি ব্যক্ত করা হয়েছে। 4 নম্বর যে পয়েন্ট, ভারত প্রত্যাশা ব্যক্ত করে জানিয়েছে যে বাংলাদেশের দ্বারা পূর্বের সমস্ত সমঝোতা বাস্তবায়িত হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পন্থা থাকার কথা বলা হয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণ আরও একটি বিষয় এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাইবো, এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে বা এই যে পয়েন্টগুলো আপনাদের দেখাচ্ছি, এমন একটা দিনে যখন এই যে ভারতের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে বারবার বাংলাদেশের সরকার বলছে বা বাংলাদেশের একাংশ বলছে যে ভারতের সঙ্গে যে চুক্তি শেখ হাসিনার হয়েছিল সেটা নাকি নতজানু চুক্তি ছিল। এবং আমি এখানে একটু উল্লেখ করে দিতে চাইবো, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটা কথা আজকে বলছেন। তিনি বলছেন যে শেখ হাসিনা সুবিধা দেওয়ায় বাংলাদেশ সীমান্তের 160টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিচ্ছে। আমি একটু যদি দেখানো সম্ভব হয় ব্রেকিং লাইনগুলো আরেকবার একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। রিজভী কি বলেছেন দেখুন। শেখ হাসিনা 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারতকে নানা সুবিধা দিয়েছে এবং এই সুবিধার কারণে ভারত নানা অসম কাজ করছে। দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে ভারত জোর করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। এটার মানে কি ভারত জোর করে কাঁটাতারের বেড়া দিয়েছে? এ কথা বলতে পারছেন রুহুল কবির রিজভী? এতগুলো বছর তাহলে চুপ ছিলেন কেন? কোনো আওয়াজ তোলেননি কেন? শেখ হাসিনা সুবিধা দেওয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত সীমান্তের 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। এই হচ্ছে রুহুল রিজভীর তরফ থেকে আসা বক্তব্য। এবং এটা কে বলছে? আমরা বলছি।
এটা বলছে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা। বাংলাদেশের প্রথম সারির পত্রিকার কথা যখন বলছি তখন আরও একটা কথা না বললেই পারছি না। এই যে বিএসএফ গুলি চালাতে বাধ্য হলো গরু পাচারকারীকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের প্রথম সারির পত্রিকা তারা কি বলছে? তারা বলছে বিএসএফ গুলি চালিয়ে বাংলাদেশিদের আহত করছে। বাংলাদেশের উদ্দেশ্যে গুলি চালাচ্ছে বিএসএফ। কেন চালাচ্ছে সেই লাইনটা বা সেই তথ্যটা অনেক পরে, মানে হেডলাইন হচ্ছে এইটা যে বিএসএফ গুলি চালাচ্ছে বাংলাদেশের উদ্দেশ্য করে। তথ্য কি না, যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন, সে আসলে গরু পাচারকারী, সেটা ওরাই বলছেন, ওরাই স্বীকার করছেন পরে। এক, দুই হচ্ছে এই যে মালদার কথা বলছি আমরা, 171 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, 20 কিলোমিটার কাঁটাতার বিহীন। যখন কাঁটাতার দেওয়ার চেষ্টা হচ্ছে, যখন বিজিবির কাঁটাতার দিতে বাধা দেওয়ার চেষ্টাকে রোখা হচ্ছে, তখন নাকি এই ধরনের টেনশন তৈরি হচ্ছে। কারা তৈরি করছে টেনশন? আমি আবার বলবো মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, যে দেশটাকে গড়ে তোলার জন্য আপনার ওপর ভরসা করে যারা নিয়ে এসেছিল, বা যে ছাত্র আন্দোলনের পিঠে চেপে আপনি আজকে এই মাসনাদে বসেছেন, সেই ছাত্রদের কত শতাংশ আজ আপনার পক্ষে কথা বলছে? বাংলাদেশের মানুষ আপনার পক্ষে কথা বলছে? যেভাবে কর বসাচ্ছেন, যেভাবে বাজার দর বেড়ে গিয়েছে, যেভাবে শিল্পপতিরা মুখ ফেরাচ্ছেন, এই জায়গায় মোহাম্মদ ইউনূসের কি এটাই প্ল্যানিং? এই মুহূর্তে ভারতকে উত্তপ্ত করে রাখো, ভারতের সীমান্ত এলাকাগুলো, সেখান দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটাও, গরু পাচারকারী প্রবেশ করাও, এটাই এই মুহূর্তে, এটাই আপনার ভাবনা, এটাই আপনার চিন্তা। দেশটাকে কি করে এগিয়ে নিয়ে যাবেন সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। ইলেকশন কবে হবে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। কে যোগাচ্ছে এই প্ল্যান? পাকিস্তান নাকি অন্য কেউ? যাই হোক, আজকে প্যানেল শুরু করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আলাপ করাই। প্রথমে আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন তাদের কথা বলবো। ফাল্গুনীদি রয়েছেন, ফাল্গুনী পাত্র, বিজেপির তরফ থেকে ফাল্গুনীদিকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা অরিজিৎ কাঞ্জিলাল রয়েছেন, অরিজিৎকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। এবং স্টুডিওর বাইরে থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে এবার আলাপ করাই। প্রাক্তন সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাপসবাবুকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন, দেবাশিস দাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। এবং বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি রয়েছেন। মনিরুল সাহেব, আপনাকে আমার অনুষ্ঠানে আরও একবার স্বাগত। এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনার বক্তব্য আমাদের খুবই পছন্দ হয়েছিল, কিন্তু কি কারণে ভারত বিদ্বেষ আপনার গলায় ছিল সেদিনও বুঝিনি। হয়তো আজকে আপনার বক্তব্যের পরে যদি আপনার সেই একই রকম ভারত বিদ্বেষ বজায় থাকে, আজকেও হয়তো বুঝতে পারবো না, জানি না। যাই হোক, আমি প্রথমেই মনিরুল সাহেবের কাছেই আসবো এবং এটা একটু বোঝার চেষ্টা করি যে বিএসএফ এর কাজে কিসের ভয় বাংলাদেশের, কেন ভয় পাচ্ছেন আপনারা? দিদি নমস্কার, টিএনটিভিকে এবং তার দর্শক শ্রোতা এবং আমার সাথে যারা বিজ্ঞ আলোচক আছেন তাদের সকলকে আমি সালাম এবং নমস্কার জানাই। আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে ফুটেজগুলি আপনার দেখাচ্ছেন আপনাদের টিভিতে আমরা দেখি, আসলে ফুটেজগুলি যেভাবে আপনারা পরিবেশন করছেন এটা সত্যতা যাচাই করা আপনাদের উচিত। আমাদের সৈন্যদের নয়, সারা পৃথিবীর সৈন্যদেরই বা আমাদের এই সাবকন্টিনেন্টে যারা সেনাবাহিনীতে বা নিয়মিত বাহিনীতে চাকরি করে তারা শীতকালীন মহড়া করে। আমাদের দেশের বাহিনীগুলি এখন শীতকালীন মহড়ায় ব্যস্ত আছে। সরষা ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত, ক্ষেতের আল এবং জমিতে তারা বিচরণ করে, তাদের অস্ত্রগুলি বিচরণ করে, তাদের গাড়ি, বহর ইত্যাদি ট্যাঙ্ক ব্যবহার করে, ক্যামোফ্লাইজ করে তারা সেখানে আপনার মহড়া দিয়ে থাকে। কিন্তু আসলে এই বিষয়টাকে আপনারা যেভাবে উপস্থাপন করছেন যে ভারতীয় বা দুদেশের সীমান্ত লাইনে এক পক্ষ অস্ত্র নিয়ে এসছে বা অস্ত্র চালাচ্ছে বা অস্ত্র দেখাচ্ছে, এটা কিন্তু সঠিক না। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদি আপনার সত্য কথা বলেছেন, বর্ডার লাইন নিয়ে এত চেষ্টা করে, যারা ভয় পায় তারা ঘরের দরজা লাগায়, যাদের ভয় নাই তারা ওপেন দরজা খুলে ঘরে শুয়ে। আমার কাছে তো মনে হচ্ছে যে আপনারা মনে হয় বারবারই ভয় পাচ্ছেন, যার কারণে নিজেদেরকে প্রটেক্ট করার জন্য, নিরাপত্তা বিধান করার জন্য বারবারই কাঁটাতারের বেড়া।
যেহেতু আমাদের বলার কিছু নেই, সেহেতু আপনি আপনার দেশ, রাষ্ট্র, জনগণের নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া কেন অন্য কিছু আপনি করতে পারেন, সেটা আপনার অধিকার আছে। না, একটা কথা আপনি বলুন এখানে মনিরুল সাহেব, যে আমার দেশ, সেই দেশে আমি কতটা অংশে বেড়া দিচ্ছি আন্তর্জাতিক চুক্তি মেনে। অবশ্য সেই চুক্তি আবার অনেকে মানেন না, অনেকেই বলছেন নাকি নতজানু চুক্তি হয়েছিল, ভারত আর শেখ হাসিনার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটার কথা আমি বলছি। যাই হোক, তারপরে আমি জানতে চাইছি যে আমার দেশের সুরক্ষা, যেমন আপনি আপনার দেশের সুরক্ষার কথা ভাববেন ডেফিনেটলি, আমিও তো আমার দেশের সুরক্ষার কথা ভাববো। তাহলে আমি যখন আমার দেশের সুরক্ষার কথা ভেবে বেড়া দিতে যাচ্ছি, তখন বিজিবির তরফ থেকে এই বেড়া দিতে না দেওয়া, আটকানো, এইগুলোর কি কারণ? আমি এইটা ঠিক বুঝতে পারছি না, এটা যদি একটু স্পষ্ট করেন। ধন্যবাদ দিদি, আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সেনা আধিকারিক আমাদের সাথে আছেন আলোচনায়, তিনি নিজে বুঝতে পারবেন বিষয়টা। এটা হলো ভিয়েনা কনভেনশন অনুযায়ী নো ম্যানস ল্যান্ড থেকে 150 গজের মধ্যে যে পক্ষই কোনো কাজ করে, এক পক্ষ অপরপক্ষকে অবহিত করার বিধান আছে। এটা হাসিনার বা মোদির চুক্তি না, এটা রাষ্ট্রের চুক্তি না। সেনা আধিকারিক আছেন দাদা আমার, তিনি জানেন যে 150 গজ নো ম্যানস ল্যান্ড থেকে যে রেশি ব্যবহার করতে হবে তাদের কোনো প্রয়োজনে, তাহলে দুই পক্ষের ব্যাটালিয়ন অধিনায়করা পতাকা বৈঠক করবেন, আলোচনা করবেন, বা যদি সেখানে মীমাংসা না হয় তাহলে উপরে ডিজি লেভেলে আলোচনা হবে, হয়ে আপনি কাঁটাতারে ব্যবহার করতে পারবেন, আপনি সেখানে ট্রেঞ্চ করতে পারবেন, সেখানে আপনি এই বিভিন্ন স্থাপনা করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা অভিরুচি আপনি করতে পারবেন। সেটা তো ভিয়েনা কনভেনশনের স্বীকৃতি দেওয়া আছে। কিন্তু আপনার দেখেন দিদি, একবারও আপনি আপনার টিভি বা মিডিয়া এই কথা প্রকাশ করতে পারে নাই যে বিএসএফ বাংলাদেশের কাছে তাদের অংশে কাজ করবে, এই ধরনের একটি চিঠি বা কোনো কিছু প্রজ্ঞাপন জারি করে তাদেরকে অবহিত করেছে। অবহিত করার পর বাংলাদেশের প্রতিপক্ষ যে বাংলাদেশ, তারা তাদের সাথে সে কাজটা করেনি বা সম্মতি দেয়নি বা বেআইনি করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা আমার জানা মতে এই পর্যন্ত আপনাদের যে সমস্ত চ্যানেল, টিভি বা ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রচার হচ্ছে, সেটাতে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য আসে নাই। আজকে আমাদের পতাকা বৈঠক হয়েছে, আমাদের সিও, আমাদের একজন সেনা আধিকারিক এবং আপনাদের মেহতা বাবু, ওনাদের সাথে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। হওয়ার পরে আমাদের সীমান্তে এখন উত্তেজনা নাই, দুই পক্ষই ভিয়েনা কনভেনশনের আদলে স্বাক্ষরিত যে চুক্তিগুলি আছে সেগুলির প্রতি সম্মান প্রদর্শন করে দুই পক্ষ চলবে, এই বলেই তাদের আজকে পতাকা বৈঠক। মনিরুল সাহেব, আপনি জানেন 0 পয়েন্টে বিজিবির বাংকার তৈরির চেষ্টা হচ্ছে, বাংকার তৈরির চেষ্টা করা হচ্ছে। এর আগে আমরা লালমনিরহাটের ছবি দেখিয়েছিলাম। দিদি, আপনি দয়া করে আপনার টিভিতে প্রচারিত হচ্ছে, আপনি বাংকার কাকে বলে? এই যে আমি বললাম তো সেনা অধিকারী উনি আছেন, একটু ফুল ফ্রেম আপনিও দেখতে পাচ্ছেন না, একটু যদি ফুল ফ্রেম করে ছবিটা দেখাই আপনাকে। আমি দেখছি এই যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে, এখানে যারা থাকেন এই এলাকায় তারাও বলছেন এবং ছবিতেও এটা ধরা পড়ছে যে এখানে বাংকার বানানোর চেষ্টা হচ্ছে। তাহলে এইটাকে আপনি অস্বীকার করবেন? মানে ছবি কথা বলে, ইলেকট্রনিক মিডিয়া নিয়ে আপনারা অনেক অভিযোগ করেছেন তো, কিন্তু ছবি তো কথা বলে না। ছবিটা দেখেন, এখানে বাংকার কাকে বলে? একজন সেনা বাংকার তৈরির চেষ্টা হচ্ছে, বাংকার তৈরির চেষ্টা হচ্ছে। আমি বলিনি গোটা একটা বাংকার দাঁড়িয়ে গেছে, আমি সে কথা বলিনি। এখানকার মানুষ বলছেন, এখানকার মানুষ বলছেন। আচ্ছা, হ্যাঁ বলতে পারে। আসলে আমার অংশে যদি আমি বাংকার বানাই, আপনার অসুবিধাটা কি? সেখানে কেন দ্বিমত করছেন কেন? আপনার অংশে এটা কোথায় বানাচ্ছেন? এটা আপনি বানাচ্ছেন কোথায়? এটা আপনি বানাচ্ছেন কোথায়? সেইটা দেখুন মনিরুল সাহেব, আপনি বানাচ্ছেন কোথায় বাংকারটা? আপনি এই যে স্বীকার করলেন, এইটার জন্য প্রথমেই আপনাকে কুর্নিশ, যে হ্যাঁ আমরা যদি বানাই আপনার আপত্তি কোথায়? আপনি যে স্বীকার করলেন বানানো হচ্ছে, এইটার জন্য স্যালুট আপনাকে। আর দ্বিতীয় যেটা বলবো, যে আপনি বানাচ্ছেন কোথায় মনিরুল সাহেব, সেইটা তো দেখতে হবে। আপনার আপত্তি? একদমই তাই, একদমই তাই। আপনি কোথায় বানাচ্ছেন জায়গাটা দেখুন, জায়গাটা দেখুন কোথায় বানাচ্ছেন, জায়গাটা দেখুন কোথায় বানাচ্ছেন। এখানকার লোকজন কি বলছে তারা, এখানে লোকজন কি বলছে তারা, আপনি বানাচ্ছেন কোথায়? আপনি আপনার দেশে যা খুশি করুন, আপনি আপনার দেশে যা খুশি করুন, আপনার দেশে যা খুশি করুন। বিএসএফ কে লক্ষ্য করে যখন ধারালো অস্ত্র দিয়ে হামলা হয়, তখন আপনারা কথা বলেন না, তখন আপনারা বলেন না, তখন আপনাদের পেছনে হেডলাইন হয় যে বিএসএফ এর গুলিতে
আক্রান্ত বাংলাদেশি, আর তার থেকে 3-4টে প্যারাগ্রাফ নিচে থাকে যে হ্যাঁ ওই ব্যক্তি যাকে গুলি করা হয়েছে তিনি গরু পাচারকারী, আমাদের তিনি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছেন বিএসএফ কে। এটা আপনারা আক্রমণ করছেন, আপনারা তো ভয় পাচ্ছেন বাংলাদেশকে। সেইগুলো আমরা ঠিক আছে, আমরা ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি, প্রচন্ড ভয় পেয়েছি, প্রচন্ড আমরা ভয় পেয়েছি, সাংঘাতিক ভয় পাচ্ছি। তাপসবাবু হাসছেন বসে, তাপসবাবু বসে হাসছেন, আমরা খুব ভয় পেয়েছি, আমরা মানলাম আমরা প্রচন্ড ভয় পেয়েছি। এবার আমাকে বলুন আপনারা নিজেরা অখণ্ড ভারত তৈরি করতে পারেন, আপনারা কত বড়, আপনারা নিজেরা হাতের মধ্যে আমি যে প্রশ্নটা করি ওটা উত্তর দিন। ধারালো অস্ত্র নিয়ে আপনার দেশের মিডিয়া বলছে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় যাকে বিএসএফ গুলি করেছে তিনি গরু পাচারকারী। আচ্ছা, পাচারকারী শব্দের অর্থ কি? পাচারকারী শব্দের ব্যাখ্যা দেন, তারপর আপনার সাথে আমি কথা বলবো। পাচারকারী অর্থ হলো মানে বুঝতে পারছি না থেকে না, পাচারকারী গরু চোরা চালানি, তোরা শুনেন, চোর হলো যে নাকি গরুটা নিয়ে যায় আপনার অজান্তে, এটা হলো চোর বলে। আর পাচারকারী বলে যে ওই পক্ষ থেকে 5টা গরু আমাকে দিবে আর এই পক্ষ থেকে আমি 5টা গরু গ্রহণ করব, এটাকে বলে পাচারকারী। আপনি যে চোরাচালানকারী নিয়ে এত কিছু জানেন, মানে চোরাচালান বিষয়টা নিয়ে আপনি যে এত কিছু জানেন, আরেকবার হ্যাটস অফ। আমি তাপসবাবুর কাছে আসি, তাপসবাবু আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, আমি জানি না খুব গোল গোল উত্তর আমি মনিরুল সাহেবের কাছ থেকে পেলাম, কিন্তু আমার দেশ তাকে তার সুরক্ষা দেখা আমার সর্বপ্রথম কর্তব্য। আর এই বেড়া দেওয়া নিয়ে এই যে সমস্যার জায়গাটা তৈরি হচ্ছে, এটা কি কারণে বলে আপনার মনে হয়? তাপসবাবু, আমি প্রথমে এনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, উনি যে ভিয়েনা কনভেনশন অনেক কিছু বললেন, হ্যাঁ, 150 মিটারের মধ্যে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করতে পারবে না। যে বেড়াটা দেয়া হচ্ছে দ্যাট ইজ নট এ পার্মানেন্ট স্ট্রাকচার, ঠিক আছে? এটা মনে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, বেড়াটা দেয়া হচ্ছে আমার জমিতে। একটু আগে আপনি যেটা বললেন না, আমার জমিতে আমি বাংকার করব, একটু শুনুন প্লিজ। আমার জমিতে আমি বেড়া দেব, আপনি সেখানে কিছু বলতে পারবেন না। আমি বাংকার করব, আপনি বাধা দেন কেন? মনিরুল সাহেব প্লিজ একটু ধৈর্য রাখুন, প্লিজ একটু শুনুন, ঠিক আছে? এক্স্যাক্টলি আমার জমিতে আমি বেড়া দেব, আপনি বলার কে? আপনি বলার কে? আমার জমিতে আমি বেড়া দেব। আর আমি যাই হোক, আমি ফার্দার করুন, আপনি একটা কেন, আপনি 101টা বাংকার করুন, কিচ্ছু এসে যায় না, তাতে কিচ্ছু এসে যায় না। ওই বাংকার গুঁড়িয়ে দিতে 5 মিনিট লাগবে। সুতরাং ওই বাংকার বলবেন না, বাংকার আপনি যত খুশি বানান, খুব ভয় পেয়েছি তাপসবাবু, যেটা বলছেন মনিরুল সাহেব, আমরা খুব ভয় পেয়েছি। ওই তো বলছি, বাংকার উড়িয়ে ওখানে বঙ্গোপসাগর বানানোর, কিন্তু দুর্ভাগ্য আমরা ভয় পেয়েছি, সেই জন্য আমরা কাঁটাতারের বেড়া দিচ্ছি। আপনাদের কিন্তু আপনি বাংকার কেন, যা খুশি বানান, আপনি বাংকার বানান, সেটা বলেন, আপনি উড়িয়ে দেওয়ার কথা বলেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, শুনুন। আপনি একটা কথা বলুন, ভুলে যাবেন না 1971 সালে আপনার ওখানে 93,000 সৈন্য ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে সারেন্ডার করেছিল, লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এত সৈন্যবাহিনী কারোর কাছে আজ পর্যন্ত সারেন্ডার করেনি, কেন? ক্ষমতা পারেন নাই, আপনারা যুদ্ধ করেননি। মুক্তিবাহিনীকে অপমান আমি করব না। আপনারা 14 দিনে ইউ আর লিবারেটেড, 14 দিন লেগেছে, ঠিক আছে? ওটা বলতেন মিত্রবাহিনী মুক্তিবাহিনীর 14 দিন লেগেছিল, এটা ভুলে যাবেন না। অকৃতজ্ঞের মতো কথা বলবেন না। ডোন্ট বি আনগ্রেটফুল, আমি বুঝতে পারছি না আপনি রেগে যাচ্ছেন কেন। মনিরুল সাহেব প্লিজ একটু শান্ত হয়ে আমরা যারা এখানে ভারতীয়রা বসে রয়েছি তাদের প্রত্যেকের বক্তব্য প্লিজ শুনুন, তারপরে আপনার সময় আপনি বক্তব্য যেটা মনে হচ্ছে আপনার সেটা বলুন ডেফিনেটলি। কিন্তু আমরা যখন বলছি তখন আমাদের কথাও শুনুন, আমাদের গেস্টরা যখন বলছেন সেটাও একটু শুনুন। আর একটা বিরতি নেব, খুব দ্রুত বিরতির পর ফিরে এসে আমি একটা ছবি দেখাবো, আমি তারপরে মনিরুল সাহেবের উত্তর নেওয়ার চেষ্টা করবো সেটা থেকে, যে এই ছবিটা দেখে যদি আপনি বলেন যে না ভারত ভয় পেয়েছে, বাংলাদেশের কিচ্ছু করার নেই এখানে, আমি মেনে নেব। মনিরুল সাহেবরা মানবেন কিনা জানি না, কিন্তু এটা তো ঠিকই যে বাংলাদেশ যে উন্নতির শিখরে পৌঁছেছিল, যেভাবে শেখ হাসিনার সময়ে উন্নতির এক
একেবারে প্রথম সিঁড়িটায় পৌঁছে যাওয়ার চেষ্টাটা অন্তত শুরু করেছিল, সেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে কিনা মনিরুল সাহেবদের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে। এই রকম একটা রাষ্ট্র যারা ধর্মনিরপেক্ষতার কথা বলতো, সেই রাষ্ট্রটা আজকে ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে মুছে দেওয়ার পক্ষপাতী। এই রাষ্ট্র, যে রাষ্ট্রে এই মুহূর্তে মানুষদের বেঁচে থাকাটাই দুরূহ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের, কারণ যে পরিমাণ কর তাদের দিতে হচ্ছে, শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এই দেশটা এই মুহূর্তে শুধুমাত্র জঙ্গিবাদের আখড়া হয়ে দাঁড়াচ্ছে, এরকমটাও অনেক বিশ্লেষক মনে করছেন। কেন মনে করছেন? কারণ আমি শুরুতেই বললাম, প্রচুর জঙ্গি, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন যাদেরকে আবারও বাংলাদেশের মাটিতে পতাকা উঁচিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, আর কাদের দেখা যাচ্ছে? আইসিস। এই আইসিস যেটা গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে থ্রেট, তারা বাংলাদেশে ওপেন পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহা, কি সুন্দর দৃশ্য। তাহলে এরই চাষ হচ্ছে। আর এই যে দেখুন, যার ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, আমি যেটা বলছিলাম মনিরুল সাহেবকে, আমরা কেন ভয় পাচ্ছি জানেন? আমরা যদি ভয় পেয়ে থাকি, সেই ভয়টা পাচ্ছি আপনার এগিয়ে থাকা দেশটা ক্রমশ পিছিয়ে আসছে। আমরা ভয় পাচ্ছি যে এই দিদার আলী, যে দিদার আলী এই মুহূর্তে ভারতবর্ষে প্রবেশ করেছে, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, তার হাতে আইসিসের পতাকা, বাংলাদেশে আইসিসের পতাকা, এই লোকটির হাতে আইসিসের পতাকা। আফগানিস্তানের পতাকা। আফগানিস্তানের জঙ্গিদেরকে ফুটেছে এনে বাঙালি বানাবেন না, এটা সম্পূর্ণভাবে ভুয়া ফুটে। দেখেন আপনি ওই আফগানিস্তানের পতাকা তুলতে, এটা আফগানিস্তানের পতাকা। জি জি জি, আফগানিস্তানের পতাকা। এটা আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না। তাহলে আরেকটা ছবি দেখা, একটু ফুল ফ্রেম দেখাবো। দেখুন, এইটা কোথাকার পতাকা? এটা বাংলাদেশের মাটিতে উঠছে। কোথাকার পতাকা? না, এটা বাংলাদেশের কোনো মাটিই নেই, এলাকাই নেই। আপনি এই কথাগুলো যে আপনি বলছেন, এই যে এই রকম কিছু ছবি যখন আমরা দেখছি, মনিরুল সাহেব, এগুলো কোথাকার পতাকা? মানে পতাকাটা যদি জেনুইন হয়, আপনি বলছেন জায়গাটা অন্য। আরে আমার দেশে ঘোড়া চড়ে না, ঘোড়ায় করে আমরা চলি। এটা আপনারা অনেকে ঘোড়ায় চাপে না। না, এটা হলো পাকিস্তান, বেলুচিস্তান, সেখানকার সিনারি। আচ্ছা, তাহলে আমি একটু দেবাশিস বাবুর কাছে যাবো। দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আমি যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে এই মুহূর্তে যেই এই দেশটার আশু লক্ষ্য ছিল, মানে যেটা আমরা দেখে এসেছিলাম যে 5 অগস্টের পর থেকে যেটা বারবার বলা হচ্ছিল যে ইলেকশনটা করানো। এবার এই ইলেকশন যে আদৌ কবে হবে জানি না, সে তো পিছিয়ে কোথায় চলে গিয়েছে, 2026 এরকম একটা শোনা যাচ্ছে। এবার কথা হচ্ছে যে ইলেকশন করানোর দিকে মন না দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ঢোকানো, জঙ্গি ঢোকানো, এতে কি ধরনের ফায়দা দেখছে বাংলাদেশ বলে আপনি মনে করছেন? মিউট করা আছে বোঝা। দেবাশিস, আপনার একটু অডিওটা দেখে নিন। আসলে বাংলাদেশের রাজনীতি দ্বিধা বিভক্ত। একটা হচ্ছে বরাবরই স্বাধীনতার পরপর থেকে দুটো মূল স্রোত দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রো পাকিস্তানি যারা রাজাকার, যারা স্বাধীনতা যুদ্ধকে মানে না। এই উল্লাস থেকে তো বোঝা যায়, মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, মুজিবুরকে পছন্দ নাই করতে পারে, যারা স্বাধীনতা আন্দোলনকেই স্বীকার করে না, যারা জিন্নার জন্মদিন পালন করে, যারা বলে যে মানে ইউনিস গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলছে 71 ভুলে যান যা হয়েছিল, অর্থাৎ তারা কম্প্রোমাইজ হ্যাপি। তো এই বাংলাদেশে তো এটাই স্বাভাবিক, অর্থাৎ বাংলাদেশের একটা অংশ তো স্বাধীনতাকেই মানে না, এবং যারা মানে না সেই সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু তারা খুব শক্তিশালী এবং তাদের পদচারণা আমরা দেখতে পাচ্ছি, রাজপথ থেকে শুরু করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড, এবং সরকার তাদেরকে সমর্থন করছে। এবং কারা সমর্থন করছে? যে কিছু মিলিটারি যারা মুজিব হত্যার সাথে জড়িত ছিল। এই যে কিছুদিন আগে মেজর ডালিমকেও দেখলাম একটা সাক্ষাৎকার দিচ্ছেন। অর্থাৎ এটা পরিষ্কার, এবং স্বাধীনতার পর থেকে মুজিব হত্যার পর থেকে কিন্তু শক্তিটা অবলম্বিত হয়নি। আন্ডারগ্রাউন্ডেড ছিলেন, তারা আবার বেরিয়ে এসছেন, বিভিন্ন দেশে তারা মানে পালিয়েছিলেন, এবং কিছু কিছু মানে সেই দেশদ্রোহীদের যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছে, কিছু সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তারা আবার সামনে এসছেন। এখন যাদের হাত ধরে এই আন্দোলন হলো তারা তো জামাত, বিএনপি ছিল পিছনে, ফলে তারা তো পাকিস্তানের সাথে মানে গুড রিলেশনে থাকবেই, এবং তার জন্য পাকিস্তানের সাথে 53 বছর পরে সম্পর্ক মজবুত হয়েছে, নতুন করে শুরু করেছে। ইভেন কি জিয়াউর রহমান বা এরশাদের সঙ্গে সম্পর্ক রাখেনি পাকিস্তানের সাথে। তার মানে তারা জিয়া এবং এরশাদের মানে সময়কাল থেকে ভয়াবহ আর কি। তারা
সেই পাকিস্তানের সাথে সক্ষমতা স্থাপন করে তারা দেখাতে চাইছে আমরা একত্রিত হয়ে ভারতকে আক্রমণ করব। অর্থাৎ মূল সমস্যার থেকে মুখ ফেরানোর জন্য ইলেকশন না সংগঠিত করে, সেটা যদিও বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার, অর্থনৈতিক সমস্যা বা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এগুলো থেকে না করে তারা ভারত বিরোধিতায় নামলো। ভারত কি এমন অপরাধ করলো? হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটা তো আলাদা, কিন্তু ভারতের বিরুদ্ধে এত কেন? দেবাশিসদা, আপনি তো মূল্যবৃদ্ধির কথা বলছেন, আমি একটু মনিরুল সাহেবের কাছে জানতে চাই। মনিরুল সাহেব, মোটামুটি কিরকম মানে দরদামে এখন শাকসবজি কিনছেন? দাদা, আপনি যে বক্তব্য রেখেছেন আমি এটা বিরোধিতা করি। 1971 সালে স্বাধীনতার ঘোষণা আমি আসবো এই পার্টটা না, আমার কথা শেষ হোক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে না একজন সেক্টর কমান্ডার ছিল, বীর উত্তম ছিল। 71-এর স্বাধীনতাকে নিয়ে কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে আমরা বিএনপি প্রতিবাদ করব, প্রটেস্ট করব। আপনি বলেন কি 71-এর স্বাধীনতার বিরুদ্ধে কেউ যেতে পারবে না এই বাংলাদেশে? আমরা তাদেরকে সহ্য করব না। কিরকম দামে কিনছেন এখন? একটু আমি জাস্ট দামটা একটু যাচ্ছে আপনার দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে না। হয় না, হয় না, হয় না। চ্যাচু ভাঙচের বাজার উপর দাঁড়িয়ে হাতুড়ি দিয়ে স্টেশন ভাঙছে, লেনিনের স্টেশন ভেঙে দিছে লেনিনগ্রাড থেকে। চাল কত কি বস্তা কিরকম যাচ্ছে আপনাদের ওখানে? উদাহরণ আনবেন না বাবা, 25 কিলো বস্তা কিরকম দাম হচ্ছে এখন? লেনিনের লেনিনগ্রাড থেকে জলক নয়, জিয়া রহমান সাথে কি? মনিরুল সাহেব, এক মিনিট, দেবাশিস ভাই, একটু দামটা ওনার কাছ থেকে জেনে নি, একটু ওনার কাছ থেকে জেনে নি। না কেন বলছি মনিরুল সাহেব, তাহলে আমাদের একটা ধারণা হবে না। আমি কেন বলছি, কেন এক মিনিট দেবাশিস, এক মিনিট। মনিরুল সাহেব তার নামে একটা ফোর্স আছে, একটু ধৈর্য, একটু ধৈর্য। মনিরুল সাহেব একটু ধৈর্য দেখান প্লিজ। আমি বলছি যে আমাদেরও তাহলে তো জানতে সুবিধা। আপনি তো বলছেন যা ছবি দেখাচ্ছি, যা পতাকা দেখাচ্ছি তাই নাকি অন্য দেশে। তা আমি তাহলে একটু আপনার কাছ থেকেই জানি, বেগুন, আলু, এই মানে একদম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন, ফুলকপি, এই শীতকালীন সবজি কিরকম দরে কিনছে না? এই এখন কিলো আমরা আলু কত টাকা দরে কিনছেন? আমরা আলু 30 টাকা করে কিনি। 30 টাকা করে কিনছেন? হ্যাঁ, কপি কিনি 10 টাকা, টমেটো কিনি 15 টাকায়, এত কম কিনি 30 টাকায়। এত কম দাম আপনাদের ওখানে? হ্যাঁ, আপনি আসেন না। এই খবরগুলো সব ভুল। তাহলে এই খবরগুলো সব ভুল। আপনার আমার কাছে থাকলে আপনার স্যালারি অর্ধেক সেগুলো ভুল। এত টাকা কর বসছে, হোটেল রেস্তোরাঁয় কর বসছে, শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। দিবে তো, কর না দিলে জনগণ কর না দিলে রাষ্ট্র চলবে কিভাবে? আপনি তো থিওরি ভুল করেন, উল্টাটা কোন। আচ্ছা, রাষ্ট্র তো পাচ্ছে হলো করের উপরে। রাষ্ট্রের কি কোনো মিল ইন্ডাস্ট্রি আছে, জায়গা জমি আছে? তাহলে রাষ্ট্র উন্নতি করবে এগুলি তো হবেই না। আমি অরিজিতার একটা প্রশ্ন আছে, আমি একটা বিরতিতে যাওয়ার আগে কি বলছেন অরিজিত আরেকবার বলুন। আপনি মনে হয় একাই একজন ব্যক্তি যে করমুক্ত সবজি কেনেন, বাকি আপনার দেশের লোক তো কথা বলছে না। তো আপনি কি মানে দেশের থেকে বাইরে আছেন যে এত কম টাকায় যে আপনি সবজিগুলো কিনছেন? এখন তো সবজির সিজন দাদা, সিজন তো অবশ্যই আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি একরকম কথা বলছেন, কিন্তু আপনাদের সংবাদ মাধ্যম এবং জনগণ যারা রয়েছে, আমি ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে অনেকের সাথে কথা বলি আপনাদের দেশের, তারা কিন্তু আপনার দামের সাথে কিন্তু সহমত না। তারা ওই টাইপের কথা বলে, সত্যটা বলে না। এইটাই তো প্রশ্ন ছিল। আপনি 15 টাকায় বাংলাদেশের মধ্যে বলবেন আপনাকে লাইভ করে দিব। বাংলাদেশের মুদ্রাস্ফীতি কত? আপনাকে লাইভ দেখাই দিব যে সবজি কত। এই মুহূর্তে ইনফ্লেশন রেটটা একটু নিয়ে শুনে নিয়ে আমি একটা ব্রেকে যাব। কত এই মুহূর্তে আপনাদের দেশের বাংলাদেশের মুদ্রাস্ফীতি কত এখন? মুদ্রাস্ফীতি তো সব রাষ্ট্রেরই আছে। আমার তো এখন 6 পয়েন্ট কত দাঁড়িয়ে আছে, 6.1.5%। 1.5%। 2024 রেশিও অনুসারে আপনার 1.5%। নলেজ রাখুন, আপনি যা পারছেন বলে যাচ্ছেন। বলছি আপনাকে, আমি আপনাকে নলেজ রাখাই বলছি। তাহলে ওইটা একটু লাইভ করে দেবেন। আপনার মুদ্রাস্ফীতি কত সেটা বলেন। কোনটা কত? আমাদের দেশের মুদ্রাস্ফীতি নিয়ে আপনি কি জানেন? আপনি আমার দেশের মুদ্রাস্ফীতি নিয়ে আপনি কি করবেন? আপনার প্রয়োজন ইন্টারন্যাশনাল ওয়েতে মুদ্রাস্ফীতিটা ফ্যাক্টর করে আপনি জানেন? আপনার দেশের সাথে চায়না, রাশিয়া, তুর্কি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, চেক রিপাবলিক, এদের সাথে ফরেন কান্ট্রির বিজনেস হয়, সেটা কি জানেন? তো এটা ফ্যাক্টর হবে আপনাদের জন্য, আপনি এটাও বোঝেন না? আপনারও ফ্যাক্টর হবে, আপনার মূল্যস্ফীতি তো অবশ্যই আলু, বেগুন এগুলোর জন্য তো আপনার যদি ফ্যাক্টর হয়, তো এটার জন্য কারণটা কি হয়েছে আপনি কি জানেন? আরে ভাই, আপনারা তো আপনাদের ব্যবসায়ীরা তো আমাদেরকে আলু আনতে বলতেছে, পেঁয়াজ আনতে বলতেছে, অনুরোধ করতেছে, কবে ডিমান্ড লেটার পাঠাচ্ছে। আপনি দিবারাত্র স্বপ্ন দেখছেন। যেরকম বলছেন ভারত ভয় পেয়েছে যুদ্ধতে,
আপনাদের আর্মি কত নম্বর পজিশনে একটু বলবেন সারা বিশ্বে? আমার আর্মি লাগবে না, লাদাখে যান না কেন? কোনটা? আবার চায়নার সাথে এবার হাত মেলানোর কথা ভাবছেন নাকি? আবার লাদাখে যান না কেন? আরে লাদাখে ঘুরে আসি তো, মাঝে মাঝে ঘুরে আসি। আপনি ঘুরতে গেছেন কোনোদিন লাদাখে? এই তো এবার তো 2 ঘন্টার রাস্তা 15 মিনিটে যাব, টানেল হয়ে গেল। হ্যাঁ, আর কি এত শক্তিশালী রাষ্ট্র। বেশ, ঠিক আছে, আমি একটা বিরতি নেব, আরেকবার বিরতির পর ফিরে এসে এটা একটু জানার বা বোঝার চেষ্টা করব যে এই যে ট্র্যাপে ফেলার একটা প্রচ্ছন্ন হলেও চেষ্টা করা হচ্ছে জঙ্গি অনুপ্রবেশের মাধ্যমে এই যে গরু পাচারকারী ইত্যাদি এদের মাধ্যমে এই যে ট্র্যাপে ফেলার চেষ্টা ক্রমাগত চলছে, এটা কাদের ফায়দা করে দিচ্ছে, কাদের জন্য ইউনূস সরকার কাজ করছে এই মুহূর্তে, এটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমি এই ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সরকার, এরপরেও কি মানবেন না যে যুদ্ধের উস্কানি মোহাম্মদ ইউনূস দিচ্ছেন? আমি জানি না মনিরুল সাহেবের কি উত্তর হবে, কিন্তু তার আগে একটু ফাল্গুনীদির কাছে আসবো। ফাল্গুনীদি কীভাবে দেখছেন এই বিষয়টি? দেখুন, উনি একটু আগে বলছিলেন যে আপনারা ভয় পাচ্ছেন বাংলাদেশকে, সেই জন্য কাঁটাতারের বেড়া দিচ্ছেন। আচ্ছা বলুন তো, এই যে আমরা কাঁটাতারের বেড়া দিচ্ছি, আপনারা এত চিন্তিত, আপনারা কাঁটাতারের বেড়া দিচ্ছেন না, এই কারণে দিচ্ছেন না একটা ভারতীয় লোক বাংলাদেশে গেছে বেআইনিভাবে, আপনারা ধরতে পেরেছেন? কিন্তু আমরা রোজ প্রত্যেক দিন আমরা বাংলাদেশ থেকে বেআইনিভাবে জঙ্গি এবং আপনাদের বাংলাদেশিরা যে অনুপ্রবেশ করছে, আমরা প্রত্যেক দিন ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যারা বাংলাদেশ থেকে ঢুকছে আমাদের দেশে। সেই জন্যই আমাদের কাঁটাতারের বেড়া দেওয়াটা দরকার। আর আপনাদের দরকার নেই এই কারণেই সবাইকে ওখান থেকে ঢুকিয়ে, এই বাংলাদেশিদের ঢুকিয়ে এখান থেকে জঙ্গি তৈরি করা, ভারতবর্ষকে শেষ করার যে আপনারা মানে তালিম নিয়েছেন, যে চেষ্টা করেছেন, সেইটা করাবার জন্যই আপনারা ভয় পাচ্ছেন যে বাংলাদেশের যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। কারণ যেভাবে বেআইনি ওষুধ, গরু পাচার, একটু আগে পাচার বলছিলেন, বিজিবি বারবার কেন বাধা দিচ্ছে? সমস্ত নীতি মেনেই সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। আপনারা বাংকার করবেন, ঠিক আছে, আমরা কেন কাঁটাতারের বেড়া দেবো না? কেন আপত্তি আপনাদের? কিসের জন্য? আপনাদের বাংলাদেশ থেকে লোকজন আমাদের দেশে ঢুকে ফসল কেটে নিয়ে যাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, তাদেরকে মারধর করছে, চাষের জন্য যেখান থেকে শ্যালো মেশিন সেখানে মাটি ঢুকিয়ে দিচ্ছে। করছেনটা কি আপনারা? চাইছেনটা কি? আপনারা বলছেন দেখান একটা ভারতীয় লোক আপনার দেশে বেআইনিভাবে ঢুকেছে, আপনারা ধরে দেখান। আমরা রোজ দেখিয়ে দিচ্ছি কত বাংলাদেশি অনুপ্রবেশ করছে আমাদের এই ভারতবর্ষে। কি কারণে, কেন, কি লক্ষ্যে? 700-র বেশি জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনূস সরকার। আজকে আপনারা বলতে পারেন এই জসিমউদ্দিন রহমানি, যাকে মুক্তি দিয়েছে ইউনূস সরকার, যিনি জঙ্গি নেতা, সক্রিয়ভাবে অন্যান্য জঙ্গিদের এই পশ্চিমবঙ্গে ঢুকিয়ে এখানে পশ্চিমবঙ্গেরটাকেও এই জঙ্গিরাজ চালানোর চেষ্টা করছে। সেই স্লিপার সেল এখন আর স্লিপার নেই, তাহলে জেগে উঠেছে এই জসিমউদ্দিনের নেতৃত্বে, রহমানের নেতৃত্বে। 700 জন জঙ্গিকে আপনারা ছেড়ে দিয়েছেন। আপনারা বলছেন যে আমরা এখানে বাংকার করব, আপনাদের কি? কিন্তু আপনারা কেন কাঁটাতারের বেড়া দিচ্ছেন? কারণ আমাদের ভয় পাচ্ছেন। ভয় তো পাচ্ছি, কারণ আপনারা অপকর্ম করেন, আপনারা সোজাভাবে চলেন না, আপনারা জঙ্গি ভারতে ঢোকান, আপনারা অনুপ্রবেশ ঘটান, সেই জন্য আমরা ভয় পাচ্ছি, সেই জন্য আমাদের দেশকে আমরা সুরক্ষা করে দিতে চাইছি। আর আপনারা এখানে চাইছেন না এই কারণে, কারণ আপনারা ওদেরকে ঢোকাতে চাইছেন। যুদ্ধের উস্কানি কি দিতে চাইছেন? এবং বারবার করে আপনারা যেভাবে এই ভারতবর্ষকে, মানে দেখুন এরা কি করছে, এই বিজিবি বা এই বাংলাদেশিরা বারবার করে আমাদের বিএসএফের উপর আক্রমণ করছে, আমাদের বিভিন্নভাবে উত্তক্ত করছে, যাতে একটা কিছু হলেই তারা আন্তর্জাতিক স্তরে দেখাতে পারে যে এইভাবেই করেছে বলে গুলি চালিয়েছে বিএসএফ। কারণ তাদের ওপর যদি বারবার এইভাবে আক্রমণ ঘটায় বিজিবি বলুন বা বাংলাদেশি জঙ্গিরা বলুন, তো স্বভাবতই তারা তো বাঁচবে। বাঁচার জন্য যখনই গুলি চালাবে, ওরা তো বলবে না ওটা জঙ্গি, বলবে বাংলাদেশি যারা নাগরিক আছে তাদের ওপর গুলি চালিয়েছে বলে এটাকে অন্যভাবে এরা ব্যাখ্যা করার চেষ্টা করবে, যেটা এনারা করছেন। তাহলে যুদ্ধের উস্কানিটা কে দিচ্ছে? যুদ্ধের উস্কানি এনারা প্রতিনিয়ত দিচ্ছেন, কিন্তু ওনারা জানেন না সামরিক ক্ষেত্রে ভারতবর্ষ 3য় স্থানে রয়েছে। আবার বলছি, অর্থনৈতিক ক্ষেত্রে 5ম স্থানে রয়েছে ভারতবর্ষ, এটা ওনারা ঠিকভাবে জানেন না। ওনারা যেটা ভাবছেন, ওনারা ভাবতেই পারেন দিবার স্বপ্ন পুজোরও শখ হয়, সোজা হয়ে আমি চিত হয়ে শোবো, তাতে কোনো আপত্তি নেই, শক্ত হতেই পারে। কিন্তু ওনারা এটা বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না। ভারতবর্ষ সহজে কাউকে আক্রমণ করেন না, কিন্তু বারবার যদি আপনারা এইভাবে উস্কানি দেন, যদি আমাদের বিএসএফের ওপর আক্রমণ করেন, এইভাবে যদি আমাদের নাগরিকদের ওপর বারবার এসে ঢুকে ফসল কেটে নিয়ে যান, তাদের ওপর আক্রমণ করেন, এইভাবে
এইভাবে যদি জঙ্গি ঢোকাতে থাকেন, আপনারা যদি ইনসিস্ট করেন, ভারতবর্ষ নিশ্চয়ই একসময় স্টেপ নেবেন। আপনাদের বারবার বোঝাচ্ছেন, আপনাদের দেশে গিয়ে বলছেন, আপনাদেরকে ডেকে পাঠাচ্ছেন, তাতেও আপনারা শুনতে চাইছেন না। তো স্বভাবতই একটা টাইম আসবে যখন ভারতবর্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আচ্ছা, আমি মনিরুল সাহেবের কাছে আরেকবার আসবো। মনিরুল সাহেব, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের সেনাবাহিনীকেও প্রয়োজন হবে না, মানে যুদ্ধ যদি করতে হয় সেনার সাহায্য আমাদের প্রয়োজন হবে না, তাহলে লড়বে কে আপনাদের হয়ে? জামাত। দিদি শুনেন, যেভাবে আপনারা বলতে চান সেভাবে কিন্তু আমরা অভ্যস্ত। 5ই অক্টোবর পর থেকে বাংলাদেশ থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ জঙ্গি ভারতে গেছে এবং জঙ্গির নেতাও ভারতে আছে। এই জঙ্গিদেরকে বর্ডারে ঠেকালেন না কেন? জঙ্গিরা কোথা থেকে ঢুকলো আপনার বাংলাদেশ? দেখেন না, আরে সার্চ দেন না, সার্চ দিলে দেখবেন তো। না আমি বলছি কত অবৈধ, আরে কত অবৈধ, আরে আপনারা তৈরি করেন। আরে কলকাতা নিউ টাউনে যান না, দেখেন না একটা ফ্ল্যাটও খালি নাই, সব ফ্ল্যাট ভাড়া করে জঙ্গিরা থাকে। এই জঙ্গিদেরকে গ্রেফতার করেন না কেন? একের পর এক আপনারা তো জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছেন আমাদের রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য। এই সমস্ত জঙ্গিদেরকে গ্রেফতার করেন, আমাদের কাছে দিয়ে দেন। মনিরুল সাহেব, আমাদের দেশ থেকে জঙ্গিদের জেল থেকে ছাড়া হয়নি, আপনাদের দেশের থেকে জঙ্গিদেরকে জেল থেকে ছাড়া হয়েছে। কি আইন আপনাদের দেশে বহাল? আপনাদের দেশে জঙ্গিদেরকে ধরলে জাতিগতভাবে বিবেচনা করে জামিন দিয়ে দেন। যে আপনাদের বাংলাদেশে এত জঙ্গি ছিল যারা ভারতে এসেছে, ভারতে আছে, আপনি এটা মানছেন? তার মানে বলুন তাহলে জেল থেকে, তার মানে এটা মানছেন উনি না যে এত জঙ্গি ওনার দেশে ছিল যারা যে জঙ্গি গ্রেফতার হলো মুর্শিদাবাদে, তাদের তারা দুজন, আপনারা কেন তাদেরকে জামিন কেন দিল? কেন দিল? না এই যে অর্ডার দিতে দিচ্ছেন না আপনারা, যাতে সুকৌশলে ঢোকাতে পারেন, এটাই তো আমি বলতে চাইছি। মনিরুল সাহেব তো বলতে চাইছি এক মিনিট, ফালগুনি নিয়ে ভারতে এই কারণে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছেন না। এক মিনিট মনিরুল সাহেব, অরিজিৎ দা এক্ষুনি যে কথাটা বললো, আমিও এইটাই একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে যখন এই যে জঙ্গিদেরকে ছাড়া হচ্ছে জেল থেকে, সাধারণ মানুষ আপনারা প্রতিবাদ করেছিলেন? কোথায় জঙ্গি? কিসের জঙ্গি? বাংলাদেশে যে জঙ্গিদের জেল থেকে ছাড়া হলো, আপনারা কি প্রতিবাদ করেছিলেন সেই সময়? আমাকে তো শেখ হাসিনা জঙ্গি বানায়া 1.5 বছর কারাগারে রাখছিল। আচ্ছা, মানে তার মানে আপনি বলছেন যে এখন যাদেরকে ছাড়া হয়েছে তারা কেউ জঙ্গি নয়? কেন জঙ্গি হবে? তাদেরকে অন্যায়ভাবে 17 বছর কারাগারে নিয়ে রাখছে, মিথ্যা মামলা দিয়ে। আরে আমার দলের নামে তো বলছেন কি করে যে বলছেন কি করে যে ভারতে ঢুকলো, আপনারা ঢুকতে দিলেন কেন? আপনারা ঢুকতে দিলেন কেন? আপনি বলছেন কেন তাহলে? না যদি জঙ্গি না থাকে তাহলে আপনি বলছেন না যে আপনারা জানেন কেন জঙ্গি? আমি জঙ্গি তো আপনারা রাখছেন, আশ্রয়পত্র দিচ্ছেন। কলকাতা নিউ টাউনে আপনারা ওদেরকে পাঠান, ওদের কাছে ঘর ভাড়া দেন। তাহলে একটা জিনিস আপনি তাহলে স্বীকার করলেন, আপনাদের দেশে যে আইন বলবৎ, অর্থাৎ বাংলাদেশ, আমার দেশে বাংলাদেশের কোথায় আপনি কোর্ট রয়েছে, মানে যে ক্ষমতায় থাকবে তার কথা শুনে সুপ্রিম কোর্ট কাজ করে। যেরকম বর্তমানে আমাদের ইসকনের যিনি হিন্দু মহারাজ রয়েছেন তাকে যে গ্রেফতার করা হয়েছে, সেটাও কি আপনাদের সরকার এখন বহাল, ইউনূস সরকার, তিনি জোর করে তাকে আটকে রেখে বেরোতে দিচ্ছেন না? এটা তাহলে আপনি মেনে নিচ্ছেন? একজন সাবেক এমপি এবং আপনাদের এইটা একটু উত্তর দেবেন। আপনি যেমন বললেন না, আপনাকে যেরকম আটকে রেখেছিল, তার মানে আপনার দেশের আইন এরকম ভাবেই চলে যে সুপ্রিম কোর্ট যখন আপনাদের সুপ্রিম কোর্ট রয়েছে, আমাদের যিনি ইসকনের কর্মকর্তা রয়েছে যাকে অ্যারেস্ট করা হলো, এখনো তার বেল হলো না, কিন্তু তাকে বিভৎস বাজেভাবে অত্যাচার এবং আটকে রাখা হচ্ছে। তাহলে আপনাদের আইন এরকমই যে বাংলাদেশে ইউনূস সরকার সেই আইনকে সমর্থন করছে, আপনিও সমর্থন করছেন? না, এজ এ সিআরপিসি যেটাকে আমরা কোর্ট করি, পাকিস্তানে যা ভারতে তা আমাদেরও তাই। এটা 100 বছর আগে ইংরেজরা সৃষ্টি করে গিয়েছে। তাহলে আপনি নিজেকে কি করে বললেন তাহলে আপনাকে জঙ্গি হিসেবে আটকে রাখা হয়েছিল? না, সিআরপিসি। আমার কথা শুনেন। আজকে চিন্ময় বাবুর যে আইনজীবীরা ছিল 63 জনের নামে মামলা হয়েছে, আজকে আমার চট্টগ্রাম আদালত 63 জনকে জামিন দিয়েছে। না, ব্লগার হত্যার যে পান্ডা আনসারুল্লাহ, বাংলা টিমের যে শীর্ষ জঙ্গি জসিমউদ্দিন, তাকে মুক্তি দিয়েছেন কেন আপনারা? তাকে কেন মুক্তি দিয়েছেন বলেন আপনি? ব্লগার হত্যার পান্ডা আপনারা চেনেন তো? ব্লগার হত্যার যে পান্ডা আনসারুল্লাহ বাংলা টিমে,
এফআইআর করছেন? আরে যে যার কথা বলছেন তার এফআইআর করছেন, মৃত্যুর পরে যে এফআইআর করে এটা বুঝেন? এফআইআর এর জসিমউদ্দিনের নাম আছে? যদি থাকে আপনি নামটা একটু ভালো মতো বলুন, হয়তো বুঝতে ভুল করছেন। কার কথা তাকে ধরে এনে উনি কি তাকে বুঝছেন ধরে এনে সোন অ্যারেস্ট করা হয়েছে, ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ জঙ্গি জসিমউদ্দিনকে মুক্তি দিয়েছেন আপনারা, আমি সেটা বলছি। নো আমাদের দেশে বাংলা টিম আনসারুল্লাহ বলে কিছু নাই, কিছু নাই। তা জসিমউদ্দিনকে ব্লগার হত্যা করেছিল। আরে ব্লগার হত্যা করবে কে? ব্লগার হত্যা হয়েছে, তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে থানায়, সেখানে তো জসিমউদ্দিনের নাম নাই। জসিমউদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এনে এই মামলায় আপনারা তো গ্রেফতার সবই দেখানো উড়িয়ে হয়েছে। দিচ্ছেন, কি যে বলছেন আপনি নিজেই জানেন না। আমি জানি, আপনার পেপার দেখুন, খবর দেখুন, আপনাদের খবর দেখুন, আমাদের খবর দেখতে হবে না, আমাদের টিভি দেখতে হবে না। আপনাদের বাংলাদেশের পেপার পড়েন, বাংলাদেশের টিভি দেখেন, বাংলাদেশের খবর শুনেন। এই যে আপনি জসিমউদ্দিনকে মুক্তি দিয়েছে ওটা আপনি জানতে পারবেন না। আপনি যে এফআইআর এর কথা বলছেন না, আপনি খবর রাখেন। এফআইআর এর কথা বলছেন, আমরা তো এখনো জানতে পারলাম না যে চিন্ময় কৃষ্ণপ্রভুর অপরাধটা কি। আমরা তো এখনো জানতে পারলাম না যে ওনার কি অপরাধ। আপনি এফআইআর এর কথা বলছেন, ঠিক আছে, আমি মানলাম। আমি তাপসবাবুর কাছে আসবো, একটু বিরত করি, তাপসবাবুর কাছে আসবো, একটা বিরতি নিতে হবে তার আগে, খুব দ্রুত। এই বিরতির পরে আমি আসবো, প্লিজ আমি আসবো, মনিরুল সাহেব আমি আসবো। ফিরে এলাম বিরতির পর, আমি তাপসবাবুর কাছে যাব। তাপসবাবু, মহাকুম্ভ বা গঙ্গাসাগর মেলা বা 26শে জানুয়ারি এই দিনগুলো কি কোনোভাবে টার্গেটেড? এক, আর দুই হচ্ছে মনিরুল সাহেব যে কথা বলছেন যে ওনাদের তো সেনাবাহিনীর প্রয়োজন হবে না যদি ভারত যুদ্ধে যায়, তাহলে আমরা কি করব? মানে আমরা কি নেমে পড়বো যুদ্ধে? কি বলেন? প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই। গঙ্গাসাগর মেলা বা এই যে মহাকুম্ভ হচ্ছে, তার থেকে কিন্তু বেশি ভালনারেবল আমাদের রিপাবলিক ডে। কারণ রিপাবলিক ডে এমন একটা দিন ভারতবর্ষের কাছে, যেটা আমাদের দেশের কাছে খুব পবিত্র দিন, গোটা দেশের কাছে। এই দিনে কিছু অঘটন ঘটাতে পারলে তার একটা ইন্টারন্যাশনাল বা একটা অন্যরকম ইম্প্যাক্ট হয়। সেই জন্যে আর যদি গঙ্গাসাগর বা অন্যান্য জায়গায় যদি কোনো নাশকতামূলক কাজ করায় বা করে কেউ, তার একটা অন্যরকম রিয়াকশন হয়। সেই জন্যে যে কোনো জঙ্গি সংগঠনের কাছে রিপাবলিক ডেটা একটু বেশি লিউক্রেটিভ টার্গেট হবে। সেকেন্ড, উনি যে কথা বলছেন যে সৈন্য লাগবে না, আমি জানি না তাহলে কে লড়াই করবে, এই কথাগুলোর কোনো মানে হয় না। এই কথা জাস্ট কোনো মানে হয় না। একটা দেশ যে মানে আর্ম ফোর্সেস র্যাঙ্কে যে 37, আর ভারতবর্ষ, আমরা বলছি না আমরা বিশাল শক্তিমান, বাট ইয়েস উই আর শক্তিমান, তাতে কোনো সন্দেহ নেই, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 4th। তো ওনারা বলছেন, বলতে দিন। আর ওনারা ওই যে বাংকার বানাচ্ছেন, ওনাদের নিজের এরিয়ার মধ্যে বানাচ্ছেন, বানাক, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা ফেন্সিং, আমরা যেখানে প্রয়োজন আছে ফেন্সিং দেওয়া হবে এবং ফেন্সিং দেব। ফেন্সিং দিতে হবে ওদের অনুপ্রবেশ আটকানোর জন্যে, চোরাচালান আটকানোর জন্যে, গরু পাচার আটকানোর জন্যে, এর জন্য ফেন্সিং দিতে হবে। যে কথাটা একজন একটু আগেই বলছিলেন যে এখান থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের লোক অনুপ্রবেশ করবে না, বাংলাদেশ থেকে লোক অনুপ্রবেশ এখানে করবে বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কিন্তু বড় কারণ ইকোনমিক কারণ। বাংলাদেশ থেকে অনেকে কিন্তু ভারতবর্ষে চলে আসে, বাংলাদেশে কাজ নেই, কর্ম নেই, খাবার নেই, ঘর নেই, এই জন্যে এখানে ভারতবর্ষে এলে দুটো খেতে পাবে, সেই জন্য অনেকে ভারতবর্ষে আসে। সবাই কিন্তু চুরি ডাকাতি করার জন্য ভারতবর্ষে আসে না, জাস্ট খাওয়ার জন্যে, থাকার জন্যে, সারভাইভ করার জন্য তারা ভারতবর্ষে চলে আসে। এনিওয়ে, তারা কিন্তু ইল্লিগাল ইমিগ্রেন্টস। এই ইল্লিগাল ইমিগ্রেন্টস, এদের আটকানোর জন্য ফেন্সিং দেওয়াটা আমার ভীষণভাবে আমাদের দরকার। ফেন্সিং আমাদের দিতে হবে, আমরা দেব। বিএসএফ যদি বিএসএফ তার নিজের কাজ করবে, যারা না, মনিরুল সাহেব বোধহয় যেটা বললেন মাঝখানে, যেটা তাপসবাবু শুনতে পাননি। মনিরুল সাহেব, আপনি আরেকবার যদি বলেন কি বললেন তাপসবাবুর উদ্দেশ্যে। হ্যাঁ, আমি শুনতে পাইনি কি বললেন।
জি দাদা, আমি আপনাকে স্যালুট জানাই। আপনি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা শুরু হয়েছিল আপনার, সেদিন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি ইস্টার্ন সেক্টরে যুদ্ধ করেছেন। সেদিন কিন্তু আমাদের সেনাবাহিনী ছিল না, নতুন একটা রাষ্ট্র। আমরা এই তরুণরাই যুদ্ধে ট্রেনিং করেছি আপনাদের দেশে, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। সেহেতু আমার কথাটাকে নিয়ে তর্ক করার কিছু নেই। আর দাদা যে কথা বলছেন যে আমাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য, জঙ্গিদেরকে ঠেকানোর জন্য কাঁটাতারের বেড়া দেওয়ার অধিকার আছে, 100 বার আছে। ভিয়েনা কনভেনশনে এটা অ্যালাউ করে। আমি এটা নিয়ে কোনো বিতর্ক করতে চাই না দাদা। তবে যারা আনঅ্যালাউড, যে কথাটা আপনি বলছেন যে আনঅ্যালাউড যারা এখন আপনাদের স্বীকার করুন, তাহলে স্বীকার করুন। আমার কথাটা দাদা, আমার কথাটা শেষ হোক। আনঅ্যালাউড আমার দেশের যে সমস্ত লোকেরা আপনার দেশে এখন আছে, তাদেরকে আপনারা আমাদের কাছে হস্তান্তর করেন, এটা আমার দাবি। তাপস বাবু, এই যে এই কথাগুলো মানে এগুলো তো বহুবার আলোচনা হয়েছে এই নিয়ে, কিন্তু অনেকেই আছেন বাংলাদেশে এখনো পর্যন্ত, এবং যারা নিজেদেরকে মেজর বা ইত্যাদি বলে দাবি করেছেন, বা অবসরপ্রাপ্ত জেনারেল ইত্যাদি বলে দাবি করেছেন, তারাও কিন্তু এটা এখন খুব মানে বলছেন বা বলতে শুরু করেছেন। আমি জানি না এমনিতে বলেন কিনা, অন্তত আমাদের সঙ্গে এই প্যানেলগুলোতে বসে ওনারা বলেন যে 71-এ আমরাই লড়েছিলাম। ভারতের সহযোগিতা বা ভারতের যে আত্মত্যাগ, বলিদান এত সেনানীর, সেটাকে খুব একটা গুরুত্ব যে ওনারা দিচ্ছেন এমনটা নয়। মানে ওনাদের কথা এটা খুব প্রকাশ্যে আসে। সেখানে মনিরুল সাহেব ব্যতিক্রম। প্রথমে সেটার জন্য মনিরুল সাহেব আপনার কাছে আপনাকে হ্যাটস অফ, যে যাই হোক আপনি অন্তত স্বীকার করেছেন সেটা। কিন্তু তাপস বাবু, এই ট্রেন্ডটা কেন? এটা কি মানে ওই যে প্ল্যানিংয়ে এই বাংলাদেশ তাকে একেবারে অন্ধকারের গভীরে বা গর্তে তুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে সরকারটা করছে, ওই প্ল্যানিংয়ের অংশেই কি এইভাবে ভারত বা ভারতের সেনাবাহিনী বা তাদের আত্মত্যাগ, তাকে মেলাইন করা, দুর্নাম করা ইত্যাদির চেষ্টা চলছে প্ল্যান মাফিক? প্রথমেই তাহলে একটু বুঝতে হবে যে মুক্তিবাহিনী কারা। ভারত তখন মানে তখনকার পূর্ব পাকিস্তান, তখন বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান, এই মুক্তিবাহিনী কারা? মুক্তিবাহিনী কিন্তু খুব সাধারণ লোক, গ্রামের লোক, ইভেন চাষি, গ্রামের যারা খুব তারাও কিন্তু মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল। মুক্তিবাহিনীতে এটার প্রথম নাম ছিল বাংলাদেশ লিবারেশন আর্মি, তারপরে নামটা বদলে মুক্তিবাহিনী হয়, বাংলায় মুক্তিবাহিনী হয়। এবং মুক্তিবাহিনী যখন হলো তখন আমাদের ইন্ডিয়ান আর্মি বলল ঠিক আছে, ওদের ট্রেনিং দেওয়া হবে। ওদের ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদেরই এখানে। এরা সংখ্যায় খুব যে একটা বেশি ছিল তা নয়, কিন্তু মনিরুল সাহেব তিনি যদি জানেন যে আমাদের ভারতবর্ষের এন্টায়ার ইস্টার্ন কমান্ড, 3টে কোর প্লাস 1 কমিউনিকেশন জোন, এরা 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 এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটাই উদ্দেশ্য ছিল যে পূর্ব পাকিস্তানকে বা ওয়েস্ট পাকিস্তানের ক্লাচ থেকে বার করে আনা। যে অত্যাচার তারা করেছে, যে অত্যাচারিত এই পূর্ব পাকিস্তানের মানুষরা হয়েছে, তাদের পশ্চিম পাকিস্তানের ক্লাচ থেকে বার করে আনা, মুক্তিবাহিনীকে সাহায্য করা। মুক্তিবাহিনী ভারতীয় সেনাবাহিনীকেও সাহায্য করেছে, তার কারণ এটা হচ্ছে তাদের লোকাল ল্যান্ড, তারা হচ্ছে লোকাল বয়েজ, তারা ভীষণভাবে সাহায্য করেছে, তাতে কোনো সন্দেহ নেই। বাট উইদাউট ইন্ডিয়ান আর্মি, মনিরুল সাহেবকে আমি ডাইরেক্টলি বলতে চাই, উইদাউট ইন্ডিয়ান আর্মি এই লিবারেশন সম্ভব হতো না। এটা তারা স্বীকার করুন বা না করুন। আজকে বাংলাদেশের রাস্তায় যাদের দেখা যায় বিভিন্ন টুপি পরে ঘুরে বেড়াচ্ছেন, প্রথমত আমার তো এর মধ্যে সন্দেহ আছে যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি মুক্তিবাহিনীতে কারা কারা ছিল বা আদৌ তারা ছিলেন কিনা। তার কারণ মুক্তিবাহিনীতে যদি কেউ থাকেন, তারা ভারতীয় সেনাবাহিনীর অবদান কোনোদিন ভুলতে পারবেন না। সুতরাং যারা আমি ঠিক এই জায়গাটা একটা বিরতি নেব, ফেরেলাম বিরতির পর দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, বিরতিতে যাওয়ার আগে আমি যে প্রসঙ্গটা উত্থাপন করার চেষ্টা করছিলাম, যে একটা দেশের ইতিহাসের যদি একটা অংশ ধামাচাপা দেওয়া থাকে তাহলে তরুণ প্রজন্মের এগোনোর বিষয়টা, কিন্তু এই দেশটা এই মুহূর্তে তাদের তরুণ প্রজন্মকে নিয়ে ভাবছে কতটা,
সেটা একটা বিষয়। এবং তার পাশাপাশি আরেকটা ইস্যু আমি একদম শুরুতে যেটা তোলার চেষ্টা করেছিলাম, যে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র তৈরির একটা স্বপ্ন হয়তো দেখেছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আরও 20 তারিখ যত এগিয়ে আসছে, 20 জানুয়ারি যত এগিয়ে আসছে, এটা বুঝতে পেরেই কি ভারত বিরোধিতায় কামড় দেওয়ার একটা মরিয়া চেষ্টা মোহাম্মদ ইউনূস করছেন, এইভাবে জঙ্গি অনুপ্রবেশ, এইভাবে কাঁটাতার পেরিয়ে গরু পাচার ইত্যাদি, বা বিজেপিকে সক্রিয় করা, এইভাবে এই ভূমিকা? মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে বা আগেও যদি বলি, ভারত বিরোধিতা শুরু আমরা দেখতে পেয়েছিলাম, এবং কোটা বিরোধী আন্দোলনের সময় ভারত বিরোধী স্লোগান ছিল, মানে ভারত যাদের মহামারী, বাংলা ছাড়ার তাড়াতাড়ি, এরকম স্লোগান। এটা নতুন নয়, এবং 5 আগস্টের পরে এটা তীব্র হয়েছে। এই তীব্রতার কারণ হচ্ছে যাদের মানে উপর ভরসা করে আন্দোলন হয়েছিল তারা বেশিরভাগই জামাতপন্থী এবং ভারত বিরোধী। দেখা গেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের বিভিন্ন স্লোগানে, বিভিন্ন আমরা ভিডিও ক্লিপিংসে তাদের দেখেছি। এবং দীর্ঘদিনের পরিকল্পনাই ছিল যে হাসিনা উৎখাত মানে হাসিনা ভারতের অনুগত, অর্থাৎ ভারত আবার তাকে আশ্রয় দিয়েছে, সুতরাং ভারত হচ্ছে শত্রু। সুতরাং এই ভারতের বিরুদ্ধে হয় সামরিক হুঙ্কার কিংবা জঙ্গি তৎপরতা বাড়ানোর মাধ্যমে, বা বাংলাদেশের অভ্যন্তরে মানে একটা অংশের মানুষজনকে নিয়ে তারা এরকম বার্তা দেবে যাতে করে ভারত সচেতন হয়ে যায়, হুঁশিয়ার হয়ে যায়, অর্থাৎ ভারত খুব মন্দ কাজ করেছে এতদিন। সুতরাং এই যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূসের, এই বাংলাদেশকে চিনি না, বাংলাদেশে বহুবার গিয়েছি আমি একাডেমিক ভিজিটে, ব্যক্তিগতভাবে বিগত 15 বছর অনেকবার গেছি, আমি বাংলাদেশ সম্পর্কে ভালো অভিজ্ঞতাই আছে আমার। কিন্তু এই বাংলাদেশকে যেটা দেখতে পেলাম বিভিন্ন সময়, এত বিদ্বেষ, এত ঘৃণা ভারত সম্পর্কে, এবং ভারতের অবদানকেও ভুলে যাচ্ছে। ভারতের সরকারের প্রতি, কোন সরকারের প্রতি বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু এন্টায়ার ভারতের অবদান, সামরিক বাহিনীর অবদানকে ভুলে যাচ্ছে, নিজের দেশের ইতিহাসকে ভুলে যাচ্ছে, জাতির পিতাকে ভুলে যাচ্ছে। অর্থাৎ এটা তো পরিষ্কার যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে যে বিরোধী শক্তি ছিল, মানে অ্যান্টি ন্যাশনালিস্ট, তারা সক্রিয় হয়ে উঠেছে, এবং মোহাম্মদ ইউনূসের সাথে তাদের ভালো সখ্যতা বেড়ে গেছে। আর আরো এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যখন পাকিস্তানের সাথে সখ্যতা বেড়ে গিয়েছে। আমি এর আগেও বললাম, জিয়া রহমানের সময়ও কিন্তু পাকিস্তানের সাথে সখ্যতা বেড়ে ওঠে না, হুসেন মোহাম্মদের সময়ও কিন্তু এতটাও হয়নি। সুতরাং এই যে ভয়েসটা, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের ভয়েস নয়। অর্থাৎ যারা করছে তারা খুব সক্রিয়, খুব অ্যাক্টিভ, কিন্তু অন্যান্য যারা নীরব আছে, যে অংশের মানুষজন, সেই অংশের সংখ্যাটা বেশি। সুতরাং সমস্ত বাংলাদেশের লোক কিন্তু ভারত বিরোধী নয়। অর্থাৎ যারা রিপ্রেজেন্ট করছে সরকারকে, সরকারি ঘিরে রয়েছে বীর উপদেষ্টা মন্ডলী, তাদের যে অসংযমী বাক্যালাপ, সেটা খুব ভয়ের। কোথায় ভারতের তরফ থেকে তো একবারও উল্টো পাল্টা কমেন্টস করা হয়নি। তারা বাংলাদেশে ঢাকার রাস্তায় বা বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলে যেভাবে ভারত বিরোধিতার পরিচয় পাওয়া যায়, বিভিন্ন সময় গেছি, কোথায় কলকাতাতে তো ভারত মানে বাংলাদেশ নিয়ে কোনো সমালোচনা করা হয় না। তারা চিকিৎসা করতে আসে, শপিং করে, পড়তে আসে প্রচুর। আমাদের সাথে প্রচুর বাংলাদেশি স্টুডেন্টস এখানে পড়তে আসতো, এখনো পড়তে আসে। প্রতি বছর ভারত প্রচুর ফেলোশিপ দেয়। বাংলাদেশ কটা ফেলোশিপ দেয় ভারতের স্কলারদের? ভারত তো প্রতি বছর প্রচুর বাংলাদেশি স্কলার আইসিএসআর ফেলোশিপ, ডিএসটি ফেলোশিপ দেয়। এখানে একটা চিকিৎসা করতে হয়, কোথায় তাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে? তারা এখানে মেশে আসে, দেখে না ভারত বাংলাদেশকে খুব বন্ধু সুলভ আচরণই করে বাংলাদেশের প্রতি। এত বিরোধিতা কেন, এত শত্রুতা কেন, এত ঘৃণা কেন? অর্থাৎ তাদের হাসিনার সাথে বিরোধ থাকতেই পারে, কিন্তু ভারতের জনগণের সাথে এত বিরোধ কেন? মানে এটাই আমার প্রশ্ন। এইটাকে কেন অ্যালাউ করছেন মোহাম্মদ ইউনূস? এটা তো ভবিষ্যতে ভালো না, কারণ আমরা কিন্তু আমাদের নেইবারকে পাল্টাতে পারবো না। আমাদের জিওগ্রাফিক্যাল যে কম্পালশন, বাংলাদেশের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবে। দুই দেশের প্রয়োজন। হয়তো সামরিক উত্তেজনা হচ্ছে, একসময় সমাধান হয়েও যাবে, বন্ধুত্ব স্থাপন হবে, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো ভালো ট্রেন্ড নয়। মানে এটা যদি অ্যালাউ করতে থাকে ক্রমাগত ইউনূস সরকার, তো আমি মনে করবো যে দুদেশের সরকারের আরো সহনশীলতা দেখানো দরকার। এবং আমার মনে হয় যে এটা, এবং বাংলাদেশের সামরিক প্রধান কিন্তু ওয়াকারুজ্জামান খুব ভালো, খুব ম্যাচিউর কমেন্টস করেছেন, ভারতের সেনাবাহিনীর প্রধানও করেছেন যে আমাদের কৌশলগত কারণে ভারতকে প্রয়োজন। ওয়াকারুজ্জামান বলেছেন, ভারতের সেনাপ্রধান সম্প্রতি বলেছেন আমাদেরকে বাংলাদেশকে প্রয়োজন। সুতরাং অন্য কোনো তৃতীয় দেশের মানে থার্ড পার্টির ইন্টারভেনশন, মানে পাকিস্তান এবং চায়নার, এদের দ্বারা মানে প্ররোচিত হয়ে আমার মনে হয় না বাংলাদেশের এই সরকারের উচিত মানে ক্রমাগত ভারত বিরোধী কাজ করার বা প্রচার করার। এতে কোনো দেশেরই লাভ হবে না আমার মনে হয়। বেশ, আর এখানে একটা বিষয় একটু না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে মানে মনিরুল সাহেবের কাছে আমি সেই বিষয়টা তুলে ধরতে চাইবো যে মনিরুল সাহেব, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কি চাইছেন জানি না, ইলেকশনের পরে হয়তো সেটা আরও স্পষ্ট হবে, কিন্তু একটা দেশ একেবারে পিছিয়ে থাকা অবস্থা থেকে সামনের সারিতে যেতে গেলে যা যা করণীয় বা যা যা করতে হয়, তার কি কাজ এই মুহূর্তে, মানে আশু লক্ষ্য কি? ইউনূস সরকার হোক বা ইলেকশন পরবর্তী সময়ে
যারা আসবে, মানে আপনার চোখে কি কি ধরা পড়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে কি কি ইস্যুস রয়েছে যেগুলো নিয়ে কাজ করা উচিত পরবর্তী যে সরকারই আসুক না কেন? এক, এবং পাশাপাশি আরও একটা খুব মানে একটা খুব সুন্দর ছবি আমি একটু দেখাতে চাইবো, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সোনমার্গের সঙ্গে লাদাখ এইটাকে মানে যেভাবে জুড়ে দেওয়া হয়েছে 2 ঘন্টার রাস্তা 15 মিনিটে যাওয়ার জন্য। আমি কেন আজকে আমার এই অনুষ্ঠানে এই ইস্যুটাকে তুলতে চাইছি তার একটাই কারণ, দেখুন কাশ্মীর একটা সময় পর্যন্ত যেই রকম টেনশন কাশ্মীরে লেগে থাকতো, আজকে সেইটা প্রায় 80% এসে দাঁড়িয়েছে। এটা কখনো নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এইভাবে দাবিও করা হয়নি যে কাশ্মীর এখন সম্পূর্ণ শান্ত, কোনো অশান্তি নেই, কিন্তু এটাও গোটা বিশ্ব মানছে যে একটা সময় পর্যন্ত কাশ্মীরের যে অবস্থা ছিল, আর আজকে কাশ্মীর উন্নতির যে শিখরে পৌঁছচ্ছে, ইলেকশন হচ্ছে, এইভাবে যাতায়াতের ক্ষেত্রে একটা সুগম যাতায়াত ব্যবস্থা তৈরি হচ্ছে, ধাপে ধাপে যে উন্নতির শিখরে কাশ্মীরকেও নিয়ে যাওয়া যায়, এটা মোদী সরকার দেখিয়েছে। পাকিস্তান বসে দেখছে আর আঙুল চুষছে। পাকিস্তান এটা দেখছে যে জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দিলে দেশটার কি অবস্থা হয় সেটা পাকিস্তান দেখছে। বাংলাদেশের কাছে এই মুহূর্তে কোনটা উদাহরণ হওয়া উচিত মনিরুল সাহেব? পাকিস্তান নাকি এইভাবে ভারতকে এগিয়ে নিয়ে চলা এই যে দেশটা, যেটা এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির প্রথম 5 নম্বরে রয়েছে, প্রথম 5-এর তালিকায় রয়েছে, সেই দেশটাকে ফলো করা? এইভাবে যাতায়াত ব্যবস্থা এত সুগম, কাশ্মীরের মতো জায়গায় ইলেকশন করানো, এই উন্নতির উদাহরণগুলো কি বাংলাদেশের কাছে এই মুহূর্তে শিক্ষণীয় নয়, নাকি পাকিস্তান যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়? কিভাবে দেখছেন মনিরুল সাহেব? ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। যদি একটা ছোট্ট কথা বলি আপনাকে, আমি আমার রাষ্ট্র সম্বন্ধে কথা বলতে পারবো, অন্য বিষয়ে আমি কথা বলতাম। আমার যে পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, উনি সবসময় একটা কথা বলেন, বহির্বিশ্বে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই, আমি সেই দলের একজন নগণ্য সদস্য। আপনাকে একটা কথা আমি বলি, পাকিস্তানে 98% মানুষ মুসলমান। জামাতে ইসলাম জীবনেও ক্ষমতায় আসতে পারে না পাকিস্তান। আমার দেশে 90% লোক মুসলমান। স্বাধীনতার 53 বছরের মধ্যে কোনো ইসলামিক দল আমার রাষ্ট্র শাসন করে নাই। এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর একটা জিনিস হলো আপনার মনে রাখতে হবে, এটা হলো দাদা বলেছেন, বারবারই একটা কথা বলার চেষ্টা করছেন যে ভারত বিরোধিতা কথা। শুনেন, আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যদি একটা অপরিচিত মানুষ ওনার মুখবয় দেখে, ওনার চেহারা দেখলে প্রথমে বলবে যে সে মুসলমান। আসলে কিন্তু উনি মুসলমান না, উনি সনাতন ধর্মী, হিন্দু ধর্মী। কার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, সেটা দেখে আপনি আমার পুরো রাষ্ট্রকে বিবেচনা করবেন। আপনার দেশে যেরকম সুবন্ধুবাবু পাওয়া যায়, আমাদের দেশে এরকম অনেক সুবন্ধুর আবির্ভাব হয় রাজনৈতিক মাঠে। আমি সেটাকে ছোট করে বলছি না। কারো মুখমণ্ডল দেখে, কারো চেহারা দেখে, কারো মাথায় টুপি দেখবেন, দাড়ি দেখলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মুসলমান না, তখন ওনারাও ইসলামের একেবারে অনেক কিছু না। যার যার প্রয়োজনের শেষে এগুলি ব্যবহার করে তাদের নিজস্ব আইডেন্টিটিকে প্লাস করতে চায়। আমি একটা কথা বলি, এটা হলো আজকে দাদা যে কথা বললেন, উনি সেনা অধিকারী, এবং আমি ওনাকে এই জন্যই সম্মান করি যে আমার সুযোগ হয়েছিল মুক্তিযুদ্ধ অংশগ্রহণের, উনিও আমার সাথে ছিলেন, সেই তো আমি সম্মান করি ওনাকে বারবার। আমাদের যেই সামরিক স্ট্র্যাটেজি এই উপমহাদেশ, এটা আপনার সবচেয়ে ভালো জানেন, এবং আমরা পরস্পর রাষ্ট্রগুলি বিবাদমান হলেও কখনো নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে যাব এই আকাঙ্ক্ষা কেউ প্রকাশ করি না। আমি আপনাকে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে আমি যে প্রশ্নগুলো করেছিলাম তার উত্তর আমি আপনার কাছ থেকে পাইনি। আমি ছেড়ে দিলাম, ঠিক আছে, আপনি ভারতের উন্নতি দেখবেন না পাকিস্তানের অবনতি দেখবেন, সেটা আপনার বিষয় নয়, আপনার দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আমি মানলাম।
কিন্তু আমি আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করেছিলাম যে এই মুহূর্তে ইলেকশনের পরে যে সরকারি আসুন না কেন, আপনার কি মনে হচ্ছে বা আপনার দলের কি মনে হচ্ছে যে বাংলাদেশের আশু লক্ষ্য কি হওয়া উচিত? কোন কোন সেক্টরে কি কি ধরনের উন্নতি, যে জায়গাগুলো পিছিয়ে রয়েছে বলে আপনারা চিহ্নিত করেছেন সেই জায়গাগুলো কিভাবে অগ্রসর হওয়ার বিষয় থাকছে, এগুলো কি আপনার কাছ থেকে জানতে পারি, মানে উত্তর পেতে পারি? ধন্যবাদ দিদি। শুনেন, ইউনূস সাহেব কিন্তু আমার দেশের একটা ইন্টেরিয়াম কোম্পানি, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডাররা আমাদের কিছু অসুবিধা আছে নিজেদের দেশে, সেগুলি সমাধান করার জন্য কিছু সংস্কার প্রয়োজন। এই সংস্কারগুলি সমাপ্ত হলে আমরা এক্সক্লুসিভ ইনক্লুড আমরা সবার অংশগ্রহণে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চাই, এটা আমাদের অভিপ্রায় এবং সে আলোকেই তারা কাজ করছে। এই কাজগুলি শেষ হলে একটা নির্বাচিত সরকার আছে। দিদি আপনাকে আমি বলি, শেখ হাসিনা মোদি সাহেব, মোদি আর শেখ হাসিনা কোনো চুক্তি করার পাওয়ার রাখে, ক্ষমতা রাখে। ক্ষমতা এম্পাওয়ার করতে এই জন্যই যে মোদি ভারতের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, যেহেতু তারা চুক্তি করেছে বা চুক্তি করতে পারে, সেখানে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো অনির্বাচিত লোকদের সাথে কোনো সরকার বা রাষ্ট্র কাজ করতে চাইবে না, বিনিয়োগ হবে না। বিনিয়োগ করতে হলে এখানে আমাদের যে আইডিওলজি, না আমি কোনো চুক্তি বা এই আপনি যেগুলো বলছেন আমি এই প্রশ্ন আপনার কাছে রাখিনি। যাই হোক, আমি অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদা, জানি না ইলেকশনের পরে কি হবে। আপনার প্রশ্নটা কি আমাকে আবার একটু বলেন, নাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে। মনিরুল সাহেব, যেহেতু অনেকেই রয়েছেন গেস্ট, আমি একটু তাদের কাছেও যাই, আমি তারপরে আপনার কাছে যাবেন আপনি যে বারবার বলছেন যে প্রশ্নটা রাখছেন আমি উত্তর বুঝতে না পারেন তাহলে ভারত আমার পাশে থাকবে। আমি আসবো মনিরুল সাহেব, ভারতের প্রয়োজন বেশি না, আমি জানতে চেয়েছিলাম যদি বিএনপি ক্ষমতায় আসে আশু লক্ষ্য কি হবে। আমি দুবার জিজ্ঞেস করেছি, আপনি দুবারই অন্য কথা বলছেন। আপনার মাথা ব্যথা কেন শেখ হাসিনা? আপনি বাড়ি করতে পারছেন না মাথা থেকে শেখ হাসিনাকে, আপনি বাড়ি করতে পারছেন না আওয়ামী লীগকে, আপনারা এখনো পেছনের দিকে তাকিয়ে আছেন। আপনারাই বলছেন যে এই শাসক আপনাদের উপর অত্যাচার করে গিয়েছে, আপনাকে জঙ্গি বলে জেলে পুরে দিয়েছিল, আর আপনারা তাদের কথাই বলে যাচ্ছেন। আপনারা এটা ভাবুন যে আপনারা ক্ষমতা এলে কি করবেন, আপনারা দেশের লোককে কি বলেন, আমরা ক্ষমতা এলে এটা করবো, ওটা করবো, সেটা করবো, শিক্ষা খাতে এই করবো, স্বাস্থ্য খাতে এই করবো, প্রতিরক্ষা খাতে এই করবো, বলেন কি? বলেন না। আপনারা জঙ্গি তৈরি করেন আর শেখ হাসিনাকে নিয়ে নিন্দা করেন। এটা ছাড়া আপনাদের কাজ নেই এই মুহূর্তে। আমি প্রশ্নটা করেছি, আপনি একবার উত্তর দিতে পারেন। বাকি গেস্টরাও রয়েছে, আপনারা জঙ্গি প্রোডাকশন করেন, আপনারা জঙ্গিদের কাজ করেন, আমি আপনারা প্রশ্রয় দেন, আপনারা রাষ্ট্র চলে যান, আমি আর আপনি কথা বলে যাচ্ছি। আমি আর আপনি কথা বলে যাচ্ছি, কেন আপনারা এখানে ভালগুড়ি দিয়ে রয়েছে, আমি তাহলে ছেড়ে দিচ্ছি, আমি তাদের বাড়ি পাড়ি দিচ্ছি যে ঠিক আছে, ধন্যবাদ, আপনারা বাড়ি চলে যান। আমি আর মনিরুল সাহেব কথা বলবো, আর কেউ কথা বলবে না। এটা তো হয় না, এটা হয় না। আপনার দেশে মিডিয়ায় হতে পারে, আমার দেশে হয় না। আমার দেশে সবাই সমান কথা বলার সুযোগ পায়। প্লিজ একটু ধৈর্য রাখুন। অরিজিৎ, আপনার কাছে যেটা জানতে চাইবো, জামাতের বাংলা হবে কিনা আমি জানি না, এই বাংলাদেশ জামাতের বাংলাদেশ হবে কিনা আমি জানি না, কিন্তু এইটা আমার অবাক লাগছে যে আজকে যদি ইলেকশন হতো, এই বিএনপি সব থেকে বেশি গলা ফাটিয়েছে যে ইলেকশন কেন হচ্ছে না। আর আজকে যদি ইলেকশন হতো, এরা কি বলতো, মানুষের কাছে গিয়ে কি বলতো, বাংলাদেশের আশু লক্ষ্য কি বলতো? অরিজিৎদার কাছে উত্তর নেবো, তারপরে এটা বিরতিতে যাবো। দেখুন, এদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। বিএনপি যারা নেতা এখানে মনিরুল সাহেব বসে আছেন, তিনি নিজেই হয়তো জানেন না যে এরা যদি ক্ষমতায় আসে জামাতের সাথে সহযোগে, এরা জামাতকে কি বলবে বা জামাতের কোন কোন নেতাদের জেলে ঢোকাবে সেটাও বলতে পারবেন না। আর শেখ হাসিনার ব্যাপার নিয়ে যে উনি কথা বললেন, আমি যতদূর জানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, খুলনা সিপি ইয়ার্ড লিমিটেড, ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, চিত্তগঞ্জ ড্রাই ওয়ার্ক লিমিটেড, যেটার উপর বেস করে বাংলাদেশের শিল্পগুলো চলে, সেটা কিন্তু শেখ হাসিনার আমলেই তৈরি পুরো। আর এই তদারকি করে দেখা যায় যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1962 সালে তৈরি হয়েছে গাজীপুরে। অর্ডিন্যান্স বিজনেস রানিং এর কথা বলছি দাদা, পারস্পরিক যদি অন্যান্য দেশের সাথে সম্পর্ক না হয়, আপনি বিজনেস চালাতে পারবেন না। 1962 সালে ফ্যাক্টরি তো তৈরি করতে পারবেন, কিন্তু ফ্যাক্টরিটা চালানোর জন্য যে সরকারকে উদ্যোগী হতে হয় সেটা অন্তত আপনার জানা উচিত। সেটাই তো আমি বলছি, আপনি আমার কথাটা একটু শুনুন। বললে সবসময় হবে, একটু শুনতে হবে। আপনি বলছেন শেখ হাসিনার আমলে এগুলি, আমি বলেছি বিজনেসের উপর ভিত্তি করে এই সরকার যে কাজগুলো করেছে সেগুলোর উপর আপনি নজর রাখুন। পদ্মা সেতু তৈরি হয়েছে,
আপনাদের ওখানে পাইপলাইনেরও বড় বড় ফ্যাক্টরি আছে, সেগুলো কিভাবে ওনারা এস্টাবলিশ করেছেন বিদেশের সাথে, সেটাও আপনি হয়তো জানেন। আপনি একটু বলুন না, মানে আমাদের অ্যাঙ্কার দিদি যিনি প্রশ্নটা করলেন, আপনারা ক্ষমতায় আসলে কি কি করতে পারবেন, সেটা আপনি বলছেন না। সেটা আপনাকে এখন বলবো না, এটা আমার দল সিদ্ধান্ত নেবে, তাদের আপনাদের দল আগে, আপনি একটু আগে বললেন যে আপনাদের যদি দেশের সাথে ভারতের যদি ঝামেলা লাগে বা যুদ্ধ লাগে, আপনাদের সৈন্য থাকবে না, লাগে জামাত এবং পাকিস্তান বাহিনী নিয়ে লড়বেন। আপনাদের দেশে পাকিস্তানি সৈনিকরা আমার একটা কথা মনে হয়, আমি জানি না আপনি সহমত হবেন কিনা, যে এই দেশটা বা ছাত্র আন্দোলনটা তো ডেফিনেটলি ওদের হয়তো প্রয়োজন ছিল সেই সময়, সেই ছাত্র আন্দোলন হয়েছে, আমরা সেটা দেখেছি, কিন্তু এদের বোধহয় প্ল্যানিংই ছিল না কিছু, যে ছাত্র আন্দোলন হলো একটা দলকে যারা সরকার চালাচ্ছিল তাদেরকে এখান থেকে উৎখাত করলো, এরপরে কি হবে কিছু জানি না, মানে ওইটাই লক্ষ্য, এটা হয়ে গেছে, ব্যাস চলো। আরে দেশটা চলবে কি করে এবার? এনারা নিজেরাও বুঝতে পারছেন না অলরেডি, আর না হলে এটা প্রি প্ল্যান জামাতি চালাবে দেশ। এনাদের আপনাদের যে ধর্ম সার্বভৌমত্ব ব্যাপারটা আপনাদের দেশ থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আগের দিন আওয়ামী লীগের একজন নেতার সাথে কথা হচ্ছিল এই প্যানেলেই, তিনি দেশের বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ আপনাদের অত্যাচার। তাহলে আপনারা শেখ হাসিনার আমলে অত্যাচারের কথা যখন বলছেন, তাহলে আজকে আপনাদের লোক উইথ জামাত সাথে হচ্ছে আপনাদের লিখিত প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তিনি কি করছেন বসে বসে? না ইন্টারাপ্ট করছি। আপনাদের দেশের মানুষকে আগে আপনি সিকিউরিটি দিন, তারপরে আমি দেখবো একটা শার্প ব্রেক নিয়ে। বিরতিতেই অরিজিৎদের কাছ থেকে জানতে পারলাম যে বাংলাদেশে এই মুহূর্তে আলু 50 টাকা কিলো, আর মনিরুল সাহেব বোধহয় বলেছিলেন 30 টাকা কিলো। যাই হোক, এটা নিয়ে দ্বন্দ্ব চলবে। আমার কথা সেটা নয়, আমি যেটা এখানে জানতে চাইছি, প্রথম কথা মনিরুল সাহেব বোধহয় কিছু একটা দেখাচ্ছিলেন, একটু দেখে নি, আর আমার যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তারাও দেখতে পারে। মনিরুল সাহেব কি দেখাচ্ছিলেন ছবি দেখি? আপনি যে কথা বারবার বলছেন না, যে কথা আমাকে বারবার বলছিলেন যে আপনারা কি করবেন, আপনারা কি করবেন যদি আপনারা ক্ষমতায় আসেন। আমাদের এই 31 দফা আমরা প্রণয়ন করেছে আমার দলের চেয়ারম্যান তারেক রহমান। 31 দফাতে আমরা সবকিছু এখানে বলে দিয়েছি। আমরা আমাদের দেশ রাষ্ট্র কিভাবে চলবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে, প্রশাসনিক সিস্টেম সংস্কার কিভাবে করব, মিডিয়া কিভাবে করব, সবকিছু আমরা এখানে 31 দফার মধ্যে আছে। এই 31 দফা আপনি পড়েছেন? কি কি আছে? আমি না বললে আপনারা বললাম কেন? না মানে সবগুলো প্রত্যেকটা লাইন পড়েছেন? হ্যাঁ, প্রত্যেকটা লাইন পড়েছি। আচ্ছা, ধর্মনিরপেক্ষ শব্দটা কি থাকবে আপনাদের সংবিধানে? আমাদের সংবিধানে মানে কি ওটা বদল হবে? না, আমাদের সংবিধানে তো আছে। আচ্ছা, ওটা থাকবে তো আগামী দিনে? ধর্মনিরপেক্ষতা থাকবে না কেন? সেকুলারিজম আপনারা যেরকম পালন করেন আমরা ওরকম পালন করব। আচ্ছা, আর সনাতনদের ওপর আক্রমণ, সনাতনের ওপর আক্রমণ, তা নিয়ে কি একটা লাইনও আছে 31 দফায়? হ্যাঁ, 31 দফায় সবকিছু আছে, সবার সমান অধিকার। এটা আমার দফা 14তে 18। মানে আপনারা যতদিন না ক্ষমতায় আসছেন এইভাবে সনাতনীরা আক্রান্ত হতে থাকবে, তাহলে ইলেকশনটা তাড়াতাড়ি দরকার। না, সনাতনীরা কোথাও আক্রান্ত হয়নি। হচ্ছে তো দাদা, ওটা আপনারা দেখেন, হচ্ছে তো দাদা, হচ্ছে তো দাদা, হচ্ছে তো। আমরা প্রতিদিন সেই ছবি দেখাচ্ছি, প্রতিদিন সেই খবর দেখাচ্ছি। আমিও তো সেদিন লাইভে আপনারা দেখাই দিলাম, সনাতনী তো আমার সাথেই থাকে। হ্যাঁ, সে তো দেখেছি, সে দেখেছি তো। এইটাই তো চাই। আপনি যেরকম ধর্মনিরপেক্ষ, আপনি যেই রকম খোলা মনের মানুষ, এই রকম প্রতিটি লোক হোক বাংলাদেশে, এইটাই তো চাই। তাহলে চিন্ময় কৃষ্ণপ্রভু কি অপরাধ করলেন সেটাও আমরা জানতে পারি। চিন্ময় কৃষ্ণপ্রভু 66 জন আইনজীবী যেমন ছাড়া পেয়ে গেলেন, তেমন চিন্ময় কৃষ্ণপ্রভু কেন ছাড়া পাচ্ছেন না, এটারও উত্তর আমরা পাই। এটারও উত্তর আমরা পাই। আপনার মতো লোক দরকার মনিরুল সাহেব। আপনার হাতে ক্ষমতা থাকুক, আপনার হাতে ক্ষমতা থাকুক, তাহলে বাংলাদেশের হাল ফিরবে। মোহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা থাকলে যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফাল্গুনীদি, খুব বেশি সময় নেই, প্লিজ। মনিরুল সাহেব, আমি আসবো। বিষয় হচ্ছে উনি শুভেন্দুদার কথা একটু আগে বলছিলেন, শুভেন্দুদার মতো লোক যদি আপনাদের দেশে একজন নেতা থাকতেন না, আপনাদের দেশটা বর্তে যেত। নেই, সেই জন্য এই পরিস্থিতি। শুনুন, আমি বলি, আপনারা মৌলবাদী দেখান প্লিজ, একটু পেশেন্স দেখান। আপনারা মৌলবাদ এবং জঙ্গিদের যে আস্ফলন, সেটাই বাংলাদেশে কায়েম করেছেন। আজকে 1941-এ 28% থেকে 7% হিন্দুতে নেমেছে, 21% হিন্দুরা হারিয়ে গেছে কোথায়? আজকে বলছেন 90% ওখানে আপনারা মাইনরিটি রয়েছেন। তাহলে সহমত নন? এই যে এই বক্তব্যগুলোর সঙ্গে সহমত না? 1,13,00,000
যে হিন্দু তারা গেল কোথায়? আজকে ঋত্বিক ঘটক, সুনীল গঙ্গোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, জ্যোতি বসু, এরম হাজার হাজার মানুষের জায়গা, বাড়ি, ঘর জমে ছেড়ে যারা পালিয়ে এসেছিল তারা কেন? শুনুন, 2017 সালে বাংলাদেশে ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজের করা একটি সমীক্ষা রিপোর্ট তুলে ধরে, শুনুন আমার কথাটা শুনুন, মনিরুল দা অনেক বলেছেন, শুনুন, শোনার ধৈর্য রাখুন। তুলে ধরে বলা হয়েছে সেদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মৌলবাদের চাষবাস শুরু হয়েছে গত দশক থেকেই। এটা 2017 সালে আপনাদের বাংলাদেশের ইনস্টিটিউট পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের করা সমীক্ষা থেকে বলা হয়েছে। তো আপনারা এই যে ছাত্র আন্দোলনের পেছনে আপনারা যে জঙ্গিরা থেকে আজকে এই বিধ্বংসী বাংলাদেশ তৈরি করেছেন, যেখান থেকে আপনি বললেন যে 200 জন জঙ্গিরা ভারতে ঢুকেছে, আপনি স্বীকার করলেন। এইভাবে আপনারা জঙ্গিদের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে 2 লক্ষ মানে আপনি কম বলেছিলেন, ফাল্গুনি কম বলেছিলেন, রেকটিফাই করে দিলেন, খুব ভালো। আমার জানা আছে আপনারা তৈরি করেছেন। না তাহলে আমি একদম শেষ করব আজকে অনুষ্ঠান তাপসদাকে দিয়ে শেষ করব প্লিজ। আমি খুব সংক্ষেপে উত্তর চাইবো যে তাহলে বাংলাদেশ এই মুহূর্তে জঙ্গি তৈরির কারখানা, এইটা কিন্তু মনিরুল সাহেব মেনে নিলেন। 2 লক্ষ জঙ্গি শেষ করে একটু তাপসবাবুর উত্তরটা নিয়ে শেষ করবো আজকে অনুষ্ঠান প্লিজ। তাপসবাবু, আমাদের এই সমস্ত সন্ত্রাসীরা ওইখানে যে আপনাদের নারীদের সাথে কি ব্যবহার করেছে তাদেরকে তো আপনারা গ্রেফতার করতেন। আচ্ছা বেশ, বুঝতে পেরেছি। মনিরুল সাহেব প্লিজ একটু তাপসবাবুর উত্তরটা নিয়ে ছিল, যখন ভিতরে ঢুকবেন দেখবেন ভারতের আক্রমণ কাকে বলে, এটা শুরু হয়েছে সবে। আচ্ছা তাপসবাবুর উত্তর একদম 30 সেকেন্ড। তাপসবাবু, আমি আজকের বাংলাদেশ সম্বন্ধে একটাই কথা বলতে চাই যে ইউনূস সাহেব বাংলাদেশকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন জানি না, কিন্তু হাজার হাজার জঙ্গি তিনি বাংলাদেশে উৎপন্ন করবেন এবং তাদের মধ্যে কিছু কিছু ভারতবর্ষে পাঠাবেন। আমাদের এখানে যে স্লিপার সেলগুলো আছে সেগুলোকে আরও অ্যাক্টিভেট করার জন্য, মোটিভেট করার জন্যে, এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র বা এক্সপ্লোসিভস চেষ্টা করবেন পশ্চিমবঙ্গে বা ভারত অন্যান্য যে রাজ্যগুলো, বর্ডারিং স্টেটসগুলো আছে সেগুলোতে ঢুকিয়ে দেওয়ার জন্য, যাতে এখানে অশান্তি ক্রিয়েট করা যায়। কিন্তু ইসলাম সাহেব আপনাকে একটা কথা বলি, চেষ্টা করুন, মনে হয় পারবেন না, বিকজ উই আর রেডি অ্যান্ড কোয়াইট এফেক্টিভ টিল নাও। বেশ, আজকে একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং মনিরুল সাহেবকে বিশেষ করে ধন্যবাদ। ভালো থাকবেন মনিরুল সাহেব, যা চলছে চারদিকে বাংলাদেশে সাবধানে থাকবেন। আজকে এখানেই শেষ করতে হবে অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।